Yes, ma'am. Fine. তোমাদের কাল কোনো কুইজ বা পরীক্ষা আছে? আগামীকাল? না ম্যাম। মানে আজকে রাত্রে একটু ফ্রি আছো বলতে একটু রিল্যাক্সড আছো? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি পাস হচ্ছে নাকি আটকে আটকে যাচ্ছে? আই এম নট ইউজিং এনি হেডসেট অর এনিথিং। আই গেস তোমরা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, তাই না? Yes, ma'am. Okay. Sia, recording feature ready? Yes, ma'am. ওকে, আমি শুরু করছি। তোমারটা যদি না হয় একটু ব্যাকআপ কাউকে বলে রেখো করতে, হ্যাঁ? সো আমার আমি স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? বিওসি তে আছি, তাই না? হ্যালো। জি ম্যাম। ওকে ওকে, রেসপন্স করতে হবে, ঠিক আছে? I will call you by name after some time, so you have to be with me. আচ্ছা, IELTS রিডিং এন্ড রাইটিং আমি একটু রিভাইজ করব, হ্যাঁ? রিভাইজ করব হচ্ছে ছোটবেলা বলতে নিছিলাম। ইংলিশ 1 যেটা ছিল, ইংলিশ 1-এ আমরা কোন দুটো স্কিলের উপরে কাজ করেছি বলো তো? কোন দুটো স্কিলের উপরে কাজ করেছি? স্পিকিং এন্ড স্পিকিং এন্ড লিসনিং, রাইট? এবং আমরা ইংলিশ 2-তে যেটা করব, ওকে, ইংলিশ 2-তে যেটা করব সেটা হচ্ছে রিডিং এবং রাইটিং। সো ফার স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং এর মধ্যে কোন কোন ব্যান্ড বা কোন স্কিলটা আমরা আসলে এখনো কাজ করি নাই বলো তো? চারটা ব্যান্ড। রাইটিং ম্যাম। রাইটিং। সো বাকিদের কি অবস্থা, আমরা কি বুঝতে পারছি? আমি কিন্তু যে কোনো সময় মাঝখানে অ্যাটেন্ডেন্স নিব। সো তোমরা আগে বা লাস্টে অ্যাটেন্ডেন্স দিব এরকম ভাবার কোনো কারণ নাই। সো ইউ হ্যাভ টু বি উইথ মি, হ্যাঁ? সো আবার বলছি, আমরা এখন পর্যন্ত লিসনিং, স্পিকিং, রিডিং করলেও রাইটিংটার মধ্যে এখনো কিন্তু কিছু যাই নাই। এবং এই রাইটিংটার প্রিপারেশন হিসেবেই আমরা যেমন ইংলিশ 1-এ আমরা ট্রান্সলেশন করেছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করেছি। ফরগেট অ্যাবাউট ইংলিশ 1, ইংলিশ 2-তেও আমরা এই কিছুদিন মিড টার্মের সময় আমরা সেন্টেন্স মেকিং করেছি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ? সো এই জিনিসগুলো তখন মনে হচ্ছে দিস ইজ ভেরি সিলি, ওয়াই এম আই ডুইং দিস, বাট অ্যাকচুয়ালি ওইটা টার্গেট করা হয়েছে আইএলটিএস রাইটিংটাকে, হ্যাঁ? এবং আমি যদি এশিয়ানদের কথা বলি, আমাদের সাবকন্টিনেন্টের কথা বলি, ধরো আইএলটিএস অনেকেই ভালো করে, কিন্তু তুমি যদি কারো স্কোর নিয়ে বসো, ধরো কেউ 8.5 পেয়েছে, হ্যাঁ? সো যে 8.5 পেয়েছে সে দেখবে স্পিকিং এ ভালো করছে, রিডিং এ ভালো করছে, লিসনিং এ অনেক ভালো করে, 9-9 পায়। সবকিছুর পরেও দেখবা মানে সবগুলো ভালো, 8.5, কিন্তু একটা জায়গায় কম। সেই জায়গাটা হচ্ছে গিয়ে রাইটিং। আমাদের কেন যেন আমরা সবাই আসলে আমাদের রাইটিংটা ফ্লজ এবং গ্যাপ থেকেই যায়, হ্যাঁ? কন্টিনিউয়াস ফ্লজ এন্ড গ্যাপ থাকে আমরা যখন রাইটিং পরীক্ষায় দেই বা আমরা এমনিও যদি লিখিও, বিকজ রাইটিংটা আসলে একটু কমপ্লেক্স এবং ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং সোফার আমরা অনেক ইংলিশ পড়েছি, সেম রাইটিং আর স্পিকিংটা অনেক জায়গায় ওভারলুক করা গেলেও রাইটিং এর অনেক জায়গায় ওভারলুক করা যায় না, নেভার এভার। সো এই দুটো জিনিসের জন্য দেখবা ইভেন তোমাদের ক্লাসেও যদি কোনো আইএলটিএস দেওয়া পাবলিক থাকে, তুমি বলবে আচ্ছা তোমার স্কোর কত, সে বলবে 6 অথবা 7 অথবা 8, বাট আই ক্যান বেট ও যাই পায় ওর সব থেকে কম স্কোরটা আসে রাইটিং এ। এবং এটা খুব স্বাভাবিক, এটা আমার ক্ষেত্রেও সেম। আমি যখন প্রথমবার দিয়েছি, অন্যগুলোয় 9, 8, 8.5 ফর এক্সাম্পল খুব ভালো, বাট রাইটিং এ গিয়ে 7.5, মানে কেন 7.5 আসবে, হ্যাঁ? তো এটা হচ্ছে মানে তোমার ভালো শেষ নাই, এটা খুব টেকনিক্যাল, তোমার টপিক কমন পড়ার মতো একটা ব্যাপার থাকে। এখন অবশ্যই এই পর্যায়ে এসে আমাদের প্রশ্ন হবে, ম্যাডাম রাইটিং তো অনেক লিখে আসছি, এসএআর ইয়ে তো, সো এসে তো আমরা অনেক লিখছি, জার্নি বাই বোট লিখেছি, ভ্যালু অফ টাইম লিখেছি, সো এই এসএআর কেমন কি হবে? এই এসে অবশ্যই খুব সহজ কিছুই হবে। যদি এরকম ভেবে থাকো, ইউর রং। এই জিনিসগুলো অনেকটাই থট প্রসেস, হ্যাঁ? তোমার ব্রেনকে ট্রিগার করবে, ইউ আর বাউন্ড টু থিঙ্ক, ইউ আর বাউন্ড টু থিঙ্ক ক্রিটিক্যালি, হ্যাঁ? ইউ আর বাউন্ড টু হ্যাভ ইউর আর্গুমেন্ট, মানে এছাড়া কোনো লেখা নাই, তুমি লজিক দিয়ে। এবং রাইটিংটার পারপাস হচ্ছে, ধরো তোমাকে কোনো প্রফেসর তোমাকে নিল, ঠিক আছে? আমি বাইরে যাওয়া, যেহেতু আইএলটিএস দাও মানে সবাই বাইরে যাওয়া মনে করে, সেটার আলোকেই বলছি।
কোনো প্রফেসর তোমাকে তার লাখ লাখ টাকা ফান্ড দিয়ে নিল, সে তো আশাই করবে আমি যখন ওকে 5টা জার্নাল দিব, আমি যদি ওকে বলি ওকে তুমি 5টা দিন তোমাকে আমি সময় দিলাম, তুমি একটা আর্টিকেল লিখে আমাকে দাও তো, এবার তোমার রাইটিং স্কিল ভালো না হলে সে তোমাকে কেন নিবে? তো রাইটিং স্কিলটা আসলে এই জায়গা থেকে দরকার। এবং আর্টিকেল বাদ দাও, তুমি সিম্পল, মানুষ তো আসলে ভাষা শেখে মে আই কাম ইন, আই এম হাংরি এগুলো বলার জন্য না। ভাষা শেখার মানে কি, মানে তুমি তোমার সব কথাই ওই ভাষায় বলতে পারবা। তুমি যদি রাগও করো, গালিও দাও, তুমি যদি বন্ধুকে টেক্সটও পাঠাও, তুমি যদি ঝগড়াও করো, তুমি যদি তোমার আর্গুমেন্ট দাঁড়ও করাও, তুমি যদি বিতর্কও করো, সবকিছু তোমার পারতে হবে। হ্যাঁ, বাট আমাদের গতানুগতিক এডুকেশন সিস্টেমে আমরা ক্লাস 12 পর্যন্ত যা পড়ে আসছি সবই হচ্ছে খুব একটা একটা ফর্মে। হ্যাঁ, ইট ওয়াজ অল অ্যাবাউট ভ্যালু অফ টাইম, জার্নি বাই বোট, নিউজ পেপার। এগুলো আসলে তোমার থটকে ওভাবে প্রসেস করে না, হ্যাঁ, তোমার ব্রেনকে ওভাবে ট্রিগার করে না। তো আইএলটিএস এর রাইটিং এর পার্টটা এই জায়গায় মেইনলি টার্গেট করে। এবং এটা বলতে এটা না যে এগুলোই কাজের, আমরা 12 বছর যা পড়ে আসছি তা কাজের না, একদমই তা না। ওটার পরের ভার্সন হচ্ছে এটা। হ্যাঁ, ওটা না পড়লে আমরা এই জায়গায় আসতে পারতাম না। এবং এখন ইউ হ্যাভ দ্য আনসার কেন ফার্স্ট সেমিস্টারে ট্রান্সলেশন করিয়েছে, কেন ফার্স্ট সেমিস্টারে আবার রাইট ফর্ম অফ ভার্ব করিয়েছে, কেন এই সেকেন্ড সেমিস্টারে এসেও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করিয়েছে। তো সবগুলোর উত্তর আমরা এখন পাবো। এবার আসি কেন এই পার্টটা আমাদের জরুরি। খুব মনোযোগ দিয়ে শুনবে, আমি আগের ক্লাসেও হয়তো বলেছি, আবার একটু বলছি। আমি ব্যাকগ্রাউন্ড কথা বেশি বলি কারণ আমি একটা টপিক পড়ায় গেলাম আর তুমি রিলেট করতে পারলা না, এটা আসলে আমার পড়ানোর উদ্দেশ্য না। আমি পড়াবো, তুমি যাতে ফিল করো যে ইয়া আই নিড দিস। হ্যাঁ, আমি ওইভাবে কাস্টমাইজ করার চেষ্টা করি। ওকে, সো এবার আমি যাচ্ছি। আর রিডিং আমরা করেছি, আমি বলবো না যে রিডিং এ তোমরা এখনো স্কিলড হয়ে গেছো। মিড টার্ম ভালো হয়েছে কারণ প্রশ্ন ভালো হয়েছে, প্রশ্ন সহজ ছিল, হুইচ ওয়াজ নট ক্যামব্রিজ স্ট্যান্ডার্ড। সো আমি বলছি না যে তোমরা খারাপ, তোমরাও ভালো, বাট মিড টার্ম অসাধারণ হয়েছে বা ভালো হয়েছে জাস্ট বিকজ কোয়েশ্চেন ওয়াজ ইজি। কিন্তু যদি আমি রিডিং স্কিলের কথা বলি, যারা আইএলটিএস দিয়েছে ওরা হয়তো তোমাদের হেল্প করতে পারবে বলে যে আসলে আমরা এখন ওই স্কিলে পৌঁছাই নাই, আমরা ওই লেভেলের প্র্যাকটিস করিই না, বাট ইউ আর লাকি, মিড টার্ম ভালো হয়েছে। সো রিডিংটার উপরে আমরা আরো কাজ করবো আফটার কামিং ব্যাক। আমি দেশে আসার পরে আমি এটা নিয়ে কাজ করব। আমার মনে হলো যে আমি রাইটিংটা পড়িয়ে যাই, আমার অ্যাকচুয়ালি এই সময় ক্লাস নেওয়ার কথা না, বিকজ আমার আজকে থেকেই লিভ, ফুল অ্যান্ড ফাইনাল লিভ। আমার মনে হয়েছে আমি যদি পড়িয়ে না যাই, অ্যাটলিস্ট তোমরা একটু সময় পাবে, এই সময় যেহেতু ক্লাস কম হবে, একটু বাসায় 1 ঘন্টা দেখলেও দেখবে, আমার মনটাও শান্তি পাবে। হ্যাঁ, ওই জন্য আমি এই 10টার সময় টাইমটা দিয়েছি উইথ ইউর পারমিশন। ঠিক আছে, আমি রাইটিংটা ক্লিক করছি। আবার একটু ব্যাকগ্রাউন্ডে কথা বলি, মনে হতে পারে ম্যাডাম বারবার বলে, বাট এই কথাগুলো না বললে তুমি আসলে রিলেট করতে পারবা না। প্রথমত হচ্ছে আইএলটিএস পরীক্ষাটা ওই যে স্পিকিং একদিনে হয়, প্রথম দিন 10 থেকে 15 মিনিট স্পিকিংটা হয়, পরের দিন আমরা বা এর আগে মানে 4টা ব্যান্ডের একটা একদিনে হয়, বাকি 3টা একদিনে হয়। সো যেহেতু তোমরা ড্যাফোডিলে, তোমরা হয়তো এই মুহূর্তে পরীক্ষা দেবে ম্যাক্সিমাম 2.5 ঘন্টা, সরি 2 ঘন্টা, এবং অনেকদিন 2 ঘন্টার প্রিপারেশন থাকবে। আমার ক্ষেত্রে যা হয়েছিল, আমার ওই 3 ঘন্টা বসে পরীক্ষা দেওয়ার, আই মিন আইএস এর হলে যেতে মনে হয় 11:30-12টার দিকে যেতে হয়, একটা সময় পরীক্ষা শুরু হয়, একটা থেকে অ্যাটেস্টেড পরীক্ষা চলে। তো আমি 12টা থেকে বা 11:30 থেকে 1টা পর্যন্ত অলরেডি হলে বসা, এরপরে শুরু হবে আমার লিসনিং। তো লিসনিং এ যদি তোমরা তো আমার সাথে ছিলে না, আই হোপ স্যার খুব ভালোভাবে এক্সপ্লেন করেছে 40 মিনিটস কিভাবে হয়। খুব শুরু মানে একদম শুরু হয় লিসনিং টেস্ট দিয়ে। সো 40 মিনিট তোমার টেস্টটা চলবে, এন্ড হওয়া মাত্রই এক সাইডে ইনভিজিলেটর স্ক্রিপ্ট নিয়ে যাবে, অন্য সাইডে ইনভিজিলেটর সাথে সাথে রিডিং এর স্ক্রিপ্ট দিবে। সো 40 মিনিট গেল, মানে লিসনিং যদি খারাপ হয় অলরেডি তোমার মাথা কিন্তু হট হয়ে আছে, এরপরে আসছে রিডিং। এবার রিডিংটাও একদম কাটা কাটা 1 ঘন্টা হয়, খুবই স্ট্রেসফুল, 3টা প্যাসেজ পড়া। আরো সিএসসি ওদের জন্য আরো কঠিন, কাজ ওরা আসলে ওইভাবে এক্সটেন্সিভ রিডিং এর মধ্যে থাকে না। সো গেল ওইটা। নেক্সট 40 মিনিট প্লাস 1 ঘন্টা, এই 1 ঘন্টা 40 মিনিট ধরো ভালো হলে ভালো, ইউ আর চিল, তোমার ব্রেন খুব ফুরফুরা। বাট যদি স্টিল আবার রিডিংও খারাপ হয়, তুমি আরো পিসড অফ। হ্যাঁ, এই মোমেন্টে তোমার কাছে আসে রাইটিং। সো রাইটিংটা আসলে হাতের লেখা ভালো হওয়ার একটা ব্যাপার আছে, এখানে যেই টপিক আসে, মাই গড, ইউ হ্যাভ টু থিঙ্ক ভেরি ক্রিটিক্যালি। সো ওই জায়গায় যদি আসলে চিন্তা করার সময় মাথা গরম থাকে, আলটিমেটলি লেখা ভালো হয় না। আমার প্রথমবার পরীক্ষার সময় এরকম হয়েছিল, আমি বলছি না সবার হবে, তোমার এটাই ভালো হতে পারে, আমি আমার এক্সপিরিয়েন্স বললাম, ইনফ্যাক্ট সবারই। তো তোমার 1 ঘন্টা 40 মিনিটের বিরক্ত নিয়ে তুমি রাইটিংটা দিতে বসছো, সেখানে তোমার মাথায় রাখতে হবে রাইটিং কোন কোন জায়গায় মার্ক কাটে না কাটে। এনিওয়ে, আবারও বলছি, ধরো একটা মাসে 3টা আইএলটিএস এর ডেট পড়ে। ফর এক্সাম্পল, আমি এখন তোমাদের টিচার, আমি আর তোমাদের এখানে একজন নাম দেখতে পাচ্ছি, কার নামটা বলবো, তিথি। আমি ডেট নিয়েছি এই মাসের 25 তারিখ, তিথিও ডেট নিয়েছে 25 তারিখ।
এবার একজন ডক্টরেট করা একজন প্রফেসর বা একজন পোস্ট ডক করছে, সেও নিয়েছে 30 তারিখ। এবার ইংলিশ ডিপার্টমেন্টের আগে তো সেমই হবে, মানে এখানে কোনো ওই অপশন নাই ওকে শায়রি ম্যাডাম মনে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে একজন করে আসে, তার তো এমনিতেই এফিসিয়েন্সি বেশি, তার জন্য একটু অন্য টাইপের কোশ্চেন দেই, নাথিং লাইক দ্যাট, সবার জন্য সেম কোশ্চেন হয়। দ্যাট বিং সেড আই এম মিনিং দ্যাট তোমার এখানে যে কোশ্চেনটা হবে দ্যাটস অল অ্যাবাউট সামথিং ভেরি কমন। হ্যাঁ, এখানে কমন ইন্টারেস্ট গ্রাউন্ড থেকে একটা টপিক আসবে, যেমন আমি তোমাদেরকে বলতে পারিনি যারা আমার সাথে ইংলিশ ওয়ানে ছিলে, স্পিকিং এ যখন টপিক আমরা করতাম, স্পিকিং এ কি বলতাম, ওকে তুমি শেক্সপিয়রের বায়োডাটা নিয়ে বলো, একটা বাচ্চা কিভাবে ভাষা শেখে, একটা বাচ্চা কিভাবে বা মানুষ কেমনে ল্যাঙ্গুয়েজ প্রসেস করে, কগনিটিভ সায়েন্স, এই টাইপের কোন সাবজেক্টিভ জিনিস করে সিনিয়রদের ওদের কাছে দেখতে চাও, আমি একটা কুইজের কোশ্চেন করেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের, একটু রিলেভেন্ট কিছু মনে করেছিলাম যে জিরো নেট কার্বন এমিশন, মানে আমি পড়িয়েই করেছি। আমি যেটা বলতে চাচ্ছি, জেনারেল টপিক দিব, তোমার জানা টপিক, বাট তোমার মাথাটা আমি খারাপ করে ছাড়বো। হ্যাঁ, দ্যাটস মাই টার্গেট, কারণ আমি চাই তুমি তোমার ব্রেনটাকে স্টর্ম করাও। হ্যাঁ, তোমার ব্রেন স্টর্ম হোক। তো এমন না যে আমি সহজ টপিক বলেই, আমি পার্সোনালি সহজ টপিক দেই। আমি মনে করি তুমি ক্লাস 5 এর না, তুমি ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার, তোমার লেভেলের টপিক আমি দিব। এবার আমি বলে কথা না, সবাই চেষ্টা করে একটুখানি স্ট্যান্ডার্ড টপিক দেওয়ার, এবং এই জায়গায় তোমার কলম চলতে হবে। তুমি কথা বাংলায় বলতে পারো, দ্যাট ডাজন্ট মিন যে তোমার মানে তোমার স্কিল ভালো, তোমার লেখার স্কিল, ইংলিশে বলার স্কিল, এটা আলাদা। ঠিক আছে, ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ফ্যাক্টস। এবার রাইটিং এর 40 মিনিট ছিল লিসনিং, 60 মিনিটস গেল হচ্ছে কি গেল বললাম রিডিং, এবং লাস্টে 60 মিনিটস হচ্ছে রাইটিং। এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট, আমি এখানে যা বলছি কিছুই আমার বানানো না, এগুলো সব অনলাইনে বিভিন্ন সোর্সে আমার থেকে অনেক বেটার ভাবে হচ্ছে এক্সপ্লেন করা আছে। এখানে নাথিং অরিজিনাল, হ্যাঁ, আমার মাথা থেকে আসছে এমন কিছু না, ইনফ্যাক্ট আমার মাথা থেকে আসার কিছু নাই, এগুলো কমন ফরম্যাট। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের জন্য কম্পাইল করেছি। হ্যাঁ, ক্রেডিট দেওয়া উচিত, আমি তাই ক্রেডিট দিলাম। Okay, so the writing test has 2 parts, writing task 1 and task 2. গত 2 বছর ধরে বা 2 বছরের আগে সিএসসি ডিপার্টমেন্ট শুধু রাইটিং টাস্ক 2 করাতো। আমি জয়েন করার পরে আমি সেটাকে ডিসমিস করে দিয়েছি। আমি বলেছি একটা স্টুডেন্ট 4 বছরে যদি আইএলটিএস এর সবগুলো পার্ট শেখে, সে রাইটিং টাস্ক 1 কেন শিখবে, তার টাস্ক 1 সরি শুধু টাস্ক 2 কেন শিখবে, তার টাস্ক 1 এন্ড টাস্ক 2 দুটোই শেখা উচিত। তো এই জায়গায় আগে টাস্ক 2 শিখতো, এবং আমি এখন টাস্ক 1 এন্ড টাস্ক 2 দুটোই এনেছি। তুমি জাস্ট আমার এখান থেকে তো ইংলিশ 2 দিয়ে, মানে ইংলিশের চ্যাপ্টার ক্লোজ, যদি কখনো ভবিষ্যতে আইএলটিএস দাও তখন তোমার মনে হবে যে না, আমি এই কোর্সে ম্যাডামের সাথে এই দুটো টপিকের সাথে আমি পরিচিত। হ্যাঁ, জাস্ট অতটুকু আমি ফিল করার জন্য, বা অন্য টিচাররাও যাতে ফিল করেন, এই জন্য আমি টাস্ক 1 এন্ড টাস্ক 2 দুটো ইন্টারভিউ করেছি। আমরা দুটোকে কিভাবে আমি অ্যালাইন করেছি, মার্জ করেছি, আমি আসছি। ওকে, আসছি না, এখন বলে যাই। ওয়ানটা হচ্ছে এসএস কবে দিয়েছিল, তোমরা সবাই এসএস 22, তারপরে বাকিরা 21-22 এর মধ্যে, তাই না? তেইশ ম্যাম। হতে চাচ্ছি, আমি দিয়েছি 13-15, আমি কোয়াইট ওল্ড। আমার 13-15 বার চার্ট ডেসক্রাইবিং, টেবিল ডেসক্রাইবিং, তাই না, গ্রাফ, ওটাকে তোমরা ডিটেইলে বলেছো, এরকম করে আসছো না তোমরা, লাইন গ্রাফ, বার চার্ট, এগুলো ডেসক্রাইব করে আসছো না? ইয়েস অর নো? ইয়েস। আমি পড়াতে গিয়ে জেনেছি, বাট আমি পর্যন্ত এটা আমি করিনি। তো আইএলটিএস এর টাস্ক 1টা, রাইটিং টাস্ক 1 হচ্ছে সেটা, যেটা আমি পড়াতে গিয়ে খুবই হ্যাপি, বিকজ এটা আমার এক্সপার্টিজ না। তো তুমি যদি বলো ম্যাডাম আপনার কোনটা খুব ভালো লাগে, আমার টাস্ক 2 ভালো লাগে। ঠিক আছে, টাস্ক 1
বরং সহজ, যে কিন্তু সেটা আমার ভালো লাগে না, কারণ আমি ভিজুয়ালি এত দ্রুত ক্যাচ করতে পারি না। এটা আবার তোমরা খুব ভালো মতো এত ঘিজিমিজি একটা কি গ্রাফ, এটা আমার এক্সপার্টিজের জায়গা না, বা সেটা সেই জায়গা থেকে আবার তোমরা খুব এক্সপার্ট, অলরেডি তোমরা করে আসছো। ওকে, সো দ্যাট ইজ টাস্ক 1 এন্ড টাস্ক 2 ইজ এসে। আজকে মেইন টপিক হচ্ছে টাস্ক 2। ওকে, এবার আমি বলছি কেন টাস্ক 1 অত ইম্পর্টেন্ট না, টাস্ক 2 কেন এত ইম্পর্টেন্ট। সেকেন্ড লাইনটা একটু দেখো, ইউ মাস্ট রাইট a minimum of 150 words for task 1 and a minimum of 250 words for task 2. এটার বাংলা কি? এনিওয়ান? খুবই ইজি। টাস্ক 1 এর জন্য কমপক্ষে 150 শব্দ আর টাস্ক 2 এর জন্য কমপক্ষে 250 শব্দের মধ্যে হবে। ফাইন, পারফেক্ট। সো দেখো, এর জন্য 150, 2 এর জন্য 250, এই দুটোর থেকেও মানে ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে মিনিমাম। মিনিমাম অফ, তুমি অ্যাটলিস্ট, তোমাকে লিখলাম ম্যাডাম কি বুঝবে বা আমার এক্সামিনার কি বুঝবে, বাট তোমার ম্যাডাম বা এক্সামিনার যিনি আছেন তারা ইয়ার্স আফটার ইয়ার্স পড়াচ্ছে, ইয়ার্স আফটার ইয়ার্স খাতা দেখছে, সো তারা আসলে জানে কয় পেজ কয় লাইন কোন টাইপের সেন্টেন্সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কোন সেন্টেন্স ইউজ করলে একটা বাচ্চার বা একটা স্টুডেন্টের একটা পেজে বা দুইটা পেজে বা আড়াইটা পেজে 150 ওয়ার্ড বা 250 ওয়ার্ড হয়, এটা আমরা খুব ভালো ইজিলি বুঝতে পারি, ঠিক আছে। বাট তো এটা আমি বলে না, তুমিও যদি 3বার একটু মাথা খাটায় লেখো, তুমি নিজেও রিড করতে পারবা, তোমার বারবার 1 2 3 করে গুনতে হবে না, তুমি 3বার লেখার পর তুমি নিজেই বুঝবা আমার ঠিক এই এসেতে আমার 150 বা 250 হয়েছে। ওকে, সো টাস্ক 1 এ বলে হবে না, মাথায় রাখো, বাট কম লিখলে তোমার ব্যান্ড স্কোর সার্টেইনলি কমে যাবে। ওকে, পরের লাইনটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা সাজেশন, খুব মানে ফিক্সড কিছু না। টাস্ক 1 শুড টেক ইউ অ্যারাউন্ড 20 মিনিটস এন্ড টাস্ক 2 অ্যারাউন্ড 40 মিনিটস। দেখো, টাস্ক 1 এ তোমার লিখতে হবে 150 ওয়ার্ড, এজন্য বলেছে টাস্ক 1 নিবে হচ্ছে 20 মিনিট, টাস্ক 2 নিবে হচ্ছে 40 মিনিটস। এবার আমার ক্ষেত্রে কখনোই এটা কাজ করে নাই, কিন্তু এটা একটা contribute to your overall score as task 1. এটার বাংলা কি হবে? Task 2 contributes twice as many marks to your overall score. ম্যাম, প্রথম টাস্কে দ্বিগুণ পরিমাণ মার্ক হলো টাস্ক থাকবে, রাইট। 2 এ আছে। যেটা আমার এক্সপার্টিজ না টাস্ক 1, সেটা আসলে অতটা ইম্পর্টেন্টও না, কারণ টাস্ক 1 এর ডাবল মার্ক থাকে টাস্ক 2 তে, এটা বোঝাই যাচ্ছে টাস্ক 2 তে 250 ওয়ার্ড, আবার বলেছে 40 মিনিট নাও, সো ওই 60 মিনিট আসলে নার্ভ ব্রেকিং, খুব জানটা বের হয়ে যায়। হ্যাঁ, তো তোমাকে ওরা একটা হিসাব রাফলি বলে, টাস্ক 1 লিখবে 20 মিনিটে, টাস্ক 2 লিখবে 40 মিনিটে, ঠিক আছে। আমার জন্য এটা কাজ করে না, কেন করে না আমি সামনে বলবো, বাট যেটা আমার ভালো, আমার যেটা কমফোর্টের জায়গা টাস্ক 2, আমার এসে লিখতে খুব ভালো লাগে, সো সেটার জন্য আমি মার্ক বেশি পাবো। ওকে, টু ভার্সন, এখানে বলা আছে যে আইএস আসলে দুই ধরনের। ম্যাম, একটা কোয়েশ্চেন ছিল। প্লিজ বলো। ম্যাম, সাধারণভাবে 150 কিংবা 250 ওয়ার্ড কয় পেজ হতে পারে? এটা সাধারণভাবে বলার থেকে আমি আমার কথাই বলি, আমি খুব সিম্পল সেন্টেন্স ধরো কম ইউজ করি আমার জায়গা থেকে, বা আইএসএ সিম্পল সেন্টেন্স কম মানে ইউজ করলে আসলে ব্যান্ড স্কোর কমেও যায়। আমি ধরেই নিলাম তুমি একটা কমপ্লেক্স সেন্টেন্স বা তুমি কমপ্লেক্স সেন্টেন্স ইউজুয়ালি ইউজ করো, এবার কমপ্লেক্স সেন্টেন্স ধরো নট অনলি বাট অলসো সো দ্যাট, এরকম লিখলে হয় কি এক একটা সেন্টেন্সে অনেক বড় হয়ে যায়। এবার ওইরকম আমার লেখায় আমি 25 to 26 লাইন লিখলেই আমার 250 ওয়ার্ড চলে আসে। এবার আমি কোন টাইপের সেন্টেন্স ইউজ করছি তার উপর ডিপেন্ড করে। বাট তুমি যদি আই ট্রাইস, আই লাভ বাংলাদেশ, বাংলাদেশ শুড বি করাপশন ফ্রি, এই টাইপের সেন্টেন্স দিয়ে লেখো, তাহলে তোমার 25 লাইনের আমার 25 লাইন তো এক হলো না, তাই না? তো ইট উইল ডিপেন্ড যে তুমি কোন টাইপের সেন্টেন্স ইউজ করছো। 20 থেকে 25 লাইনে হয়, অনেকের 18 লাইনেই দেখবা হচ্ছে 250 ওয়ার্ড বা 2.5 পেজ বা 1.5 পেজ হয়ে যায়। এটা আমি একটু পরে ব্রিফে যাব, হ্যাঁ, তখন তুমি নিজেই বুঝতে পারবা কোন টাইপের সেন্টেন্স ইউজ করলে কত ওয়ার্ড চলে আসে। একটা স্ট্রাকচার আমি দেখাবো, আমার মোটামুটি ওই যে বললাম 23 থেকে 25 লাইনের মধ্যে আমার এসেই কভার হয়ে যায়, এবং খুবই স্ট্র্যাটেজিক, খুবই ক্যালকুলেটিভ ওয়েতে, ঠিক আছে। এখানে এত টাইম, এত কম্প্যাক্ট, তুমি বসে বসে আসলে 1 2 3 4 5 গোনার সময় পাবে না, কেউ পায় না। বাট যারা আসলে দিতে যায় আইএস, ওরা রেডি হয়েই যায়, ওরা জানে যে আমি কটটুক লিখলে আমার 250 হবে, কটটুক লিখলে আমার 150 হবে। ওকে ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। রাইট। ওকে, সো বলছে যে আচ্ছা বাকিদের কি অবস্থা, বাকিরা কি আছি? জি ম্যাম, আসি। থাকো, এটার উপরে তোমার
কুইজ হবে ফাইনালের 13 মার্ক, ফাইনালের 13 মার্কের রাইটিং এটার উপরে, প্লাস কুইজের 10 মার্ক। কুইজে যদি আমি অন অ্যাভারেজ 5ও ধরি একটা কুইজে, তাহলে ওই যে 13 আর 5 অনেকগুলো মার্ক এটার উপর ডিপেন্ড করছে। একটু মনোযোগী থাকি আমরা, ঠিক আছে? এই মনোযোগ দিয়ে শুনলে পরের পাশে পড়তেও হবে না। আর ঠিক আছে, এটা গেল। আইএলটিএস দুই ধরনের, একটা হচ্ছে একাডেমিক আর একটা জেনারেল। একাডেমিক কারা দেয় বলেন তো, কারা একাডেমিক দেয়? যারা পড়াশোনার জন্য যাইতে চাইবে। একাডেমিক পারপাস, তুমি পিএইচডি বলো, পোস্টডক বলো, মাস্টার্স বলো, ব্যাচেলর বলো, পড়াশোনার জন্য বলো, একাডেমিক। জেনারেল হচ্ছে একাডেমিক লাইন বাদে অন্য যে কোনো জেনারেল লাইনের জন্য জেনারেল টেস্টে দিয়ে যায়। এবং বলি আর না বলি, ইট ইজ ভেরি র্যাডিক্যাল যে একাডেমিক টেস্টটাই কঠিন, জেনারেল টেস্টটাই সহজ। বাট আই উড সাজেস্ট তুমি একাডেমিকটা দিয়েই যাও, কষ্ট করে একটা ভালো ভার্সিটিতে পড়ছো, এরপর তুমি যদি কাজ করতেও যাও, কাজ মানে ছোট কাজ না, যে কোনো কাজ করতেই যাও, তোমার যদি আইএলটিএস দেওয়াই লাগে, আমি বলবো ওই সবসময় একাডেমিকটাই দিও। জেনারেলটা একটু সহজ হয়, স্কোর তোলা সহজ হয়, বাট দ্যাট ডাজন্ট কাউন্ট। আমার মনে হয় ইউ পিপল আর ভেরি রিলেভেন্ট টু একাডেমিক টেস্ট। ঠিক আছে? সো আইএলটিএস দুই টাইপের মধ্যে পার্থক্য হচ্ছে টাস্ক 2 ইজ সেম ফর বোথ টেস্ট। দুইটা টেস্টের জন্যই টাস্ক 2 সমান থাকে, যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট। টাস্ক 1টা আসলে জেনারেল একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, জেনারেলে মানে এখানে লেটার রাইটিং দেয়, তোমাদের জেনে কাজ নাই, আমরা একাডেমিকের মধ্যেই থাকি। এবার টাস্ক 1টা একটুখানি শ্যালো ভাবে দেখাবো, যেটা আজকে টপিক না। বার চার্ট, লাইন গ্রাফ, টেবিল, পাই চার্ট, প্রসেস ডায়াগ্রাম, ম্যাপ। একটু সহজভাবে বলি, চার্টগুলো হয়তো বুঝতে পারছো। ম্যাপ যেমন ধরো ড্যাফোডিলে ঢোকার আগে একটা ম্যাপ দেখায় না, ড্যাফোডিলের কোন সাইডে কি আছে, দেখেছো তোমরা? একটা ম্যাপ থাকে না? ড্যাফোডিল বলো বা কোনো রিসোর্ট বলো বা ধরো ঢাকারই একটা ম্যাপ বলো, এই টাইপের ম্যাপ একটা সাদা কালো প্রিন্ট দিয়ে বলবো এক্সপ্লেন করো। এই ম্যাপ খুব ঝামেলা। আবার হচ্ছে প্রসেস ডায়াগ্রাম, আমার আইএলটিএস আসছিল বিস্কিট বানাচ্ছে, বিস্কিট বানাচ্ছে, ওই ময়দা দিয়ে কি করতেছে, ফ্লাওয়ার দিয়ে কি করছে। আবার আমার আর একটা ছিল মধু বানাচ্ছে, মধু সংগ্রহ করতেছে। যেরকম প্রসেস ডায়াগ্রাম থাকে, দেখাচ্ছে হয়তো মৌমাছির চাক থেকে মধু নিচ্ছে, মধু বানাচ্ছে, সেল করছে, এগুলো ইংলিশে ডেসক্রাইব করার একটা ব্যাপার থাকে। ম্যাপ তো বুঝলে, কম্বিনেশনটা আসবে কপাল খুব খারাপ হলে হয়তো দুইটা পাই, একটা লাইন, দুইটা লাইন, একটা বার, এই টাইপের কম্বিনেশন টাইপেরও আসে। কপালটা খুব খারাপ হলে কম্বিনেশন আসে। আর ম্যাপ প্রসেস আমার খুব একটা ভালো লাগে না। এই প্রথম চারটা মোস্ট কমন, একটা মাসে 3টা আইএলটিএস এর ডেট করলে 3টার মধ্যে 2টাই এগুলাই আসে, বার চার্ট, লাইন গ্রাফ, সিঙ্গেল সিঙ্গেল। এগুলো তোমাদের আমি পরে যাবো, বাট তোমরা অলরেডি এগুলো জানো আমার বিশ্বাস, ঠিক আছে? কিন্তু এবার কুইজে, কুইজে এই পার্টটা থাকবে, কিন্তু এই পার্টটা মাত্র 5 মার্কের। কুইজ তো 15 মার্কের, এই পার্টটা কুইজে থাকবে অনলি ফর 5 মার্কস। আর বাকি 10 মার্ক থাকবে রাইটিং টাস্ক 2 এর জন্য। তো এটা আমি ব্যাক করার পরে আমি যাব টাস্ক 1 এ, এবার আমি টাস্ক 2 তে চলে যাচ্ছি। হ্যাঁ, যেমন এখানে থাকে ডেসক্রাইব এন্ড এক্সপ্লেইন ডেটা, ডেসক্রাইব দ্য স্টেজেস অফ এ প্রসেস, যেগুলো আমি একটু আগে বাংলায় বললাম। হ্যাঁ, একটু ওই দেখে দেখে এক্সপ্লেন করার ব্যাপারগুলো চলে আসে। সো এটা কুইজে থাকবে 5 মার্কসের জন্য। আমি একটা চার্ট প্রিন্ট করে দিব, তোমরা ডেসক্রাইব করবে, সাথে একটা টাস্ক 2 থাকবে, যেটা হচ্ছে এসে। ওকে, ফাইনালি কামিং টু আওয়ার মেইন টাস্ক। গেল কই? ওকে, টাস্ক 2। আমি বারবারই বলছি আমরা একটা এসে লিখবো। আচ্ছা আমাকে বলো তো, এসে এবং প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য কি? মানে এসে বলছি, এসে কোন জিনিসটা একটা এসে কে এসে বানায়, বাকি একটু বলো তো, মানে কোন জিনিস? ম্যাম এসএতে প্যারা প্যারা থাকে, আর হচ্ছে প্যারাগ্রাফে এক প্যারায় লিখতে হয়। ওকে, প্যারাগ্রাফ একটু শর্ট হয়, এসে একটু এলাবোরেটেড হয়। এসের মধ্যে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের জাস্টিফিকেশন চলে আসে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের বিভিন্ন ব্রাঞ্চেস নিয়ে আসতে হয়, তাই না? এসেতে প্যারা থাকে, প্যারাগ্রাফে প্যারা থাকে না। তো এই জিনিসগুলো আমরা কমনলি জানি, সবাই জানি কিনা? নাকি আমরা এটাই বুঝি বড়টা প্যারাগ্রাফ? আমরা অনেকে এটাও বুঝি যে বড়টা এসে ছোটটা প্যারাগ্রাফ। সেটা যদি বুঝি তাহলেও হবে, মানে নর্মাল সেন্সে। ওকে, আগে আমাদের ওইভাবে সময় বা ধরে দিত না, আমাদের হচ্ছে কি বলে ওটাকে, শব্দ সংখ্যা ধরে দিত না, সময় নিয়ে কিছু বলতো না, নিজের মতো করে লিখতাম। বাট এই পার্টটা খুবই টেকনিক্যাল, খুবই স্ট্র্যাটেজিক। সো আমাদের এখানে সময় এবং সংখ্যা দুটোই মাথায় রাখতে হবে। তার থেকেও বড় ইম্পর্টেন্ট, আমরা পরীক্ষা দিয়ে এসছি, আমরা জানি না টিচার আমাদের কেমনে মার্কিং করে। উই নেভার নো যে টিচার কেমনে মার্কিং করে। আমরা শুধু পৃষ্ঠার উপর পৃষ্ঠা লিখে আসছি, 7 পেজ 10 পেজ, দোস্ত কয়টা পেজ নিছিস, আল্লাহ ও 10টা পেজ নিছে, ও 12টা পেজ নিছে। এভাবে করে করে আমরা মেজার করি, আমার বন্ধু কয়টা নিছে তার মানে ও এবার এসেতে ফুল মার্ক পাবে, আমি কম নিছি আমি এসেতে কম মার্ক পাবো। বাট ওইটা অনেক টিচার হয়তো ওভাবে দেখতে পারে, আমি জানি না। বাট তোমাকে এখন আমি প্রথমে শিখাবো মার্কিংটা কিভাবে হয়, যাতে তুমি পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এটা বলতে না পারো দোস্ত পরীক্ষা ভালো দিছি, পরে যখন মার্ক কম আসবে শাইরি ম্যাডাম মার্ক কেটে দিছে।
এটা যাতে বলতে না পারো, ঠিক আছে? তোমাকে মার্কিং ক্রাইটেরিয়াটা একটু বুঝতে হবে। ইনফ্যাক্ট সব টিচারেরই উচিত স্টুডেন্টকে মার্কিং ক্রাইটেরিয়াটা বুঝিয়ে দেওয়া। ওকে, এবার আমি আসি। ওকে, দ্য আইএলটিএস রাইটিং টেস্ট ইজ মার্কড অ্যাকর্ডিং টু দ্য 4 ক্রাইটেরিয়া। এই 4টা ক্রাইটেরিয়া একটু ভালোভাবে আমরা বুঝবো, খুব ভালোভাবে আমরা বুঝবো। এটা বোঝার উপরে তোমার টাস্কের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি কিছু স্যাম্পলে যাব। ধরো আমি একটা স্যাম্পল দিলাম, আমি একটা টাস্ক দিলাম যে কিছু মানুষ মনে করে ক্যাম্পাসে স্টুডেন্ট পলিটিক্স দরকার, কিছু মানুষ মনে করে ক্যাম্পাস শুড বি পলিটিক্যাল ইস্যু ফ্রি। হোয়াট ইজ ইউর অপিনিয়ন, বা হুইচ ওয়ান ইজ বেটার, কোনটা অ্যাডভান্টেজ বেশি কোনটা ডিসঅ্যাডভান্টেজ বেশি? টপিকটা শোনো। আবার আমি বললাম কো এডুকেশন, হ্যাঁ, ছেলে মেয়ে একসাথে পড়া, কো এডুকেশনটা খুব জরুরি। বা কিছু মানুষ মনে করে না, কো এডুকেশনের কোনো দরকার নাই, ছেলে মেয়ে আলাদা আলাদা পড়লেই বেটার হয়। এই জিনিসগুলো কিন্তু কমন ইন্টারেস্টের জায়গা, ঠিক আছে? আচ্ছা আমি প্রথমটাই যাই, ক্যাম্পাস শুড বি কি ফ্রি, পলিটিক্স ফ্রি হওয়া উচিত কিনা বা উচিত না। এই ধরো তোমার টপিক, আমি কমন জিনিসগুলো আনছি, আমার ইনস্ট্যান্টলি এটাই মনে পড়ছে যেটা তুমি সবাই রিলেট করতে পারবা, রাদার দ্যান সেইং যে ক্যাম্পাসে কি জানি বলে, ক্যাম্পাসে আসলে এআই কতটুকু ইন্টিগ্রেট করা উচিত। এইটার থেকে বড় কথা আমি এই টপিকে গেলাম। এবার তোমার টপিক এত পছন্দ হয়েছে, টপিকটা আবার তুমি দেখো, ক্যাম্পাস কি মানে পলিটিক্যাল যেই শ্যাডোটা থাকে প্রত্যেক ক্যাম্পাসে থাকা উচিত নাকি উচিত না। টপিক হচ্ছে রিসেন্টলি ক্যাম্পাসগুলো কেমন হওয়া উচিত। বাট তোমার এত পছন্দের টপিক আসছে, তুমি শুরু করছো সেই মান্ধাতার আমল থেকে, যে হ্যাঁ 1975 সালে এটা হয়েছে, 1945 সালে ইয়ে হয়েছে, আমার দাদা ছিল এই, আমার দাদা ছিল ওই, জাস্ট বিকজ তোমার টপিক অনেক পছন্দ হয়েছে। বাট তোমার এটা মাথায় নাই যে আমার মাত্র 250 ওয়ার্ড লেখার জায়গা, আমার মাত্র 40 মিনিট আমার সময়, এবং টপিকটা আসলে তুমি যে থেকে বলা শুরু করছো সে থেকে তুমি যদি লেখা শুরু করো তুমি মেইন টপিকে যেতেই পারবা না। এবার তোমার হঠাৎ করে দেখলে ঘন্টা বেজে গেছে, 40 মিনিট শেষ, বাট তুমি এখনো আছো যে দেশে কেন পলিটিক্স দরকার, বর্তমানে কি হচ্ছে, সামনে কি হবে, এর এই দোষ ওর ওই দোষ, বাট তোমার কিন্তু ওই টপিকই ছিল না। এবার তোমার এমন লেখায় তুমি প্রথম জায়গায় ফেল করে গেছো। দ্যাট সেজ টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স টু দ্য টাস্ক। আমি জানি তোমরা বাংলা বোঝো, আবার বলছি, টাস্ক অ্যাচিভমেন্ট মানে টাস্ক তো অ্যাচিভ হলো না, অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স তো আসলো না। সেম ভাবে আমি যদি বলি কো এডুকেশন দরকার কিনা, তুমি শুরু করলা ঠিক আছে আমার দাদা বাড়ির একটা মেয়ে একসাথে পড়তে গিয়ে এই কাহিনী করছে, তো তুমি একদম আগের অন্য মানে নিজের পার্সোনাল কথা অনেক ব্লা 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 কথা নিয়ে চলে আসছো। এই জায়গায় কিন্তু তুমি যদি মেইন টপিকের আশেপাশে না থাকো তোমার কিন্তু টাস্ক অ্যাচিভ হচ্ছে না। ওকে, বি ভেরি কেয়ারফুল। তুমি তখন বলবা ঠিক আছে আমি স্কুল কলেজের মতো 15 পৃষ্ঠা নিয়ে লিখে আসছি, 250 ওয়ার্ড তো ম্যাডাম বলছে আমি 900 ওয়ার্ড লিখে আসছি, বাট স্টিল তোমার কিন্তু মার্ক আসবে না, কারণ তুমি টু দ্য পয়েন্টে কথা বলতে পারোনি, which is task achievement. The next one is coherence and cohesion. এটার ডিটেইলটা হচ্ছে the ability to present a well structured oh, it's not moving. Okay, the ability to present a well structured essay. এটার বাংলা কি কে বলতে পারবে একটু বলো তো? The ability to present a well structured essay, খুব সহজ, বাট এটার বাংলা কি আসলে? Anyone? সুন্দর গাঠনিক এসের প্রেজেন্ট করার অ্যাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, মানে তোমার সুন্দর একটা এসে লেখার সক্ষমতা। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর বাংলা করেছে, আমি হলেও পারতাম না। এবার আসি সেম টপিক। হ্যাঁ, তোমার এইখানে আমি একটু পরে যখন প্যাটার্ন দেখাবো তখন তুমি বুঝবে এই কথাগুলো ম্যাডাম কেন বলছে। তোমার 4টা ভাগে 5টা ভাগে লিখতে হবে, প্রত্যেকটা পয়েন্ট তোমাকে অ্যাড্রেস করতে হবে, তার উপরে আবার মার্ক আছে। তো তুমি যদি লজিক্যাল ফ্লো না রাখো, ধরো আমি বলছি আর একটা এক্সাম্পল দিই, কিছু মানুষ মনে করে বাচ্চাদের ছোটবেলা থেকে ডিভাইস হাতে দেওয়া উচিত, তাহলে ওরা খুব টেক ফ্রেন্ডলি টেক স্যাভি হয়ে বেড়ে ওঠে। বাট কিছু বিশেষজ্ঞরা মনে করে বাচ্চাদের এত টেক স্যাভি হওয়ার দরকার নাই, সময় মতো তারা ডিজিটাল ইকুইপমেন্ট হাতে পেলেই হবে। প্রথমে তাদের ওই যে অ্যানালগ জিনিসপত্রগুলোই ওটার সাথেই তাদের হচ্ছে অ্যাকাস্টম করা উচিত। এখন এই টপিকটা এখানে কতগুলো ফ্যাক্ট আমি রেখেছি, ছোটবেলায় বাচ্চাদের ডিজিটাল ডিভাইস দেওয়া উচিত কিনা, ডিজিটালাইজেশন জরুরি কিনা, তারপরে হচ্ছে ওদেরকে অ্যানালগ ভাবে বড় করা ঠিক কিনা। দেখো অনেকগুলো ছোট ছোট পার্ট আছে, কিন্তু তোমার এসিতে প্রত্যেকটা পার্ট নিয়ে তোমাকে কথা বলতে হবে বেসড অন দ্য কোয়েশ্চেন। এখন তোমার মানে লেখায় যদি কোনো লজিক্যাল ফ্লো না থাকে, তুমি শুরু করলে তোমার বাচ্চাকাল দিয়ে,
ছোটবেলায় আমাকে মোবাইল দেয় নাই, আমি আমি অ্যাপলের কিছু পাই নাই, আমি বড় হয়ে একটা ম্যাকবুক কিনছি, আমি মাঝখানে কোনো ইয়ে পাই নাই, আমার সমস্যা ছিল। এত কথা বলতে বলতে তোমার যে এসের দুইটা মেইন পার্ট, তোমার সেই লজিক্যাল কোনো ফ্লো নাই। এবার হাউ এভার মোর ওভার তুমি হয়তো ভাববে ঠিক আছে ম্যাডাম বলেছে একটু ভালো করে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করো, হাউ এভার মোর ওভার নেভারদিলেস ননদিলেস ইন মাই ওপিনিয়ন, অন দ্য আদার হ্যান্ড, ইন ওয়ান হ্যান্ড, এই জিনিসগুলো ম্যাডাম বলেছিল, বাট তুমি আসলে এগুলো লজিক্যালি মিনিংই বোঝো না। তুমি ইচ্ছা মতো ইউজ করে আসলা, কোনো লজিক দাঁড় করাইলা না, জাস্ট কোনো মতে পৃষ্ঠা ভরে আসলা, কোনো লজিক্যাল ফ্লো নাই। তো এই জায়গায় ইউ উইল ফেল, যে তোমার লেখায় কোনো কোহেরেন্স এন্ড কোহেশনের ছিটে ফোটাও নাই, দেয়ার ইজ নো লজিক্যাল ফ্লো ইন ইউর রাইটিং। গেল আরো 25% গেল। পরেরটায় যাই, লেক্সিক্যাল রিসোর্স। হ্যাঁ, the ability to আচ্ছা এটা বারবার আসে কেন, the ability to use a range of appropriate vocabulary and to use it correctly। দেখো এখন হচ্ছে তুমি যেমন vocabulary জানো, আমি অবশ্যই জানি তোমরা ভালো জানো, বাট আরো ডেভেলপ লেক্সিক্যাল রিসোর্স আসলে ইউজ করলে ভালো। সেই প্যারায় সেই তাড়নায় অনেকে আবার এমন এমন vocabulary ইউজ করে সেগুলো আসলে কোনো মানে মিনিং নাই, অ্যাপ্রোপ্রিয়েট vocabulary হয় না। হ্যাঁ, তো তোমার ইউজ অফ ওয়ার্ড, ইউজ অফ সেন্টেন্স, ওই যে অনেক সময় যে ট্রান্সলেশনে আমি দেখতাম স্টুডেন্ট কি যে লিখতো যেটা বাংলায় বলেই নাই সে সেটা লিখে আসতো। হ্যাঁ, তোমার প্রপার সেন্টেন্স ফরমেশন, ইউজ অফ ওয়ার্ড, এই জিনিসগুলো আসলে এই পার্টটায় আসবে। আমি আরেকটা কথা বলে নেই, আমি যত দ্রুত বলে 1 ঘন্টায় শেষ করব, এই টপিক মেন্টরসে বা অন্য কোনো কোচিং এরিয়াতে 1 মাসের টপিক। হ্যাঁ, ইনফ্যাক্ট এটা 1 মাসেরই টপিক, বাট আমার একটু ফাস্ট যেতে হচ্ছে, কজ তোমরা তো আসলে কালকেই আইএলটিএস দিতে বসবা না, তাই না? সো আমি একটুখানি কম্প্যাক্ট হইতে শ্যালো ভাবে বলছি। সো লেক্সিক্যাল রিসোর্সের পার্টটা গেল, এরপর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, দ্য অ্যাবিলিটি টু ইউজ গ্রামার কারেক্টলি অ্যান্ড টু ইউজ আ রেঞ্জ অফ গ্রামার ফর্মস। এই যে দেখো কেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ম্যাডাম শিখিয়েছে, কেন ডিফারেন্ট টাইপের সেন্টেন্স ইউজ করা উচিত, বিকজ একটা বাচ্চা যখন আস্তে আস্তে কথা বলতে শিখে তার সেন্টেন্সের প্যাটার্নও আলাদা হয়। সে জন্মের পরে আস্তে আস্তে বলে আমি ক্ষুধা, পরে বলে আমার ক্ষুধা লাগছে, পরে সে বলে আম্মু আমার ক্ষুধা লাগছে খেয়ে আমি স্কুলে যাব। তো তোমার কিন্তু ডেভেলপমেন্টটা আসে, সে চরম ডেভেলপমেন্ট দেখানোর জায়গা হচ্ছে এটা যে ওকে আমি ইংলিশে 4-5টা সেন্টেন্স একসাথে কানেক্ট করে গুছিয়ে আমি বলতে পারি। এবার দেখো ইচ ক্যারিজ 25% অফ দ্য মার্কস। তোমার টোটালটা যদি আমি 100% ধরি, ধরো তুমি টাস্ক অ্যাচিভ করতে পারো নাই, 25% মার্ক কাটা। এরপরে তুমি কোহেরেন্স এন্ড কোহেশনে ফেল করছো, আবার 25% মার্ক কাটা। এরপর তুমি লেক্সিক্যাল রিসোর্সে গিয়ে ফেল করছো, আবার 25% মার্ক কাটা। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি এখানেও তুমি ফেল করছো, আবার 25% কাটা। 100% মার্ক আমি যদি 13তেও ধরি, 13টাকে কিন্তু আমি এভাবে ভাগ করব। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টে তুমি যখনই সাকসেসফুলি তুমি অ্যাচিভ করবা ইউ উইল গেট দ্য মার্ক। বোঝা যাচ্ছে আমার কথা? মার্কিংটা আসলে কিভাবে হবে যারা আছি? জি ম্যাম। এই পার্ট গুলোকে শুধু আমি বলে না, তুমি যদি আইএলটিএস দাও বা না দাও যে কোনো সময় সবাই এইভাবে, তুমি যতই ফিল করো ওয়াও আমার টপিক খুব পছন্দ হয়েছে, ধরো ওই যে তোমাদের পছন্দের টপিক কি, আর একটা যদি বলি এডুকেশন ফ্রি হওয়া উচিত নাকি ফ্রি হওয়া উচিত না, some people think that education should be free while some other some people also feel that students should pay for their education at a certain level। হ্যাঁ, তো এইটা একটা টপিক ধর তোমার খুব পছন্দ যে এডুকেশন ফ্রি হবে নাকি ফ্রি হবে না, তুমি এত লিখলা বাট তুমি আসলে মেইন পয়েন্টে আসোই নাই। আমি কি প্রশ্ন করেছি, তোমার অপিনিয়ন চেয়েছি কিনা, তুমি কি বলছো অ্যাডভান্টেজ বেশি না ডিসঅ্যাডভান্টেজ বেশি, অ্যাডভান্টেজকে ডিসঅ্যাডভান্টেজ ছাড়িয়ে যাচ্ছে কিনা। তো এইসব জিনিসটা আমি ধরলাম তুমি আসোই নাই, তুমি খুব মনের সুখে বলে যাচ্ছ প্রাইভেট ভার্সিটি গুলো অনেক বেশি টাকা নেয়, পাবলিক গুলো কম নেয়, আবার কেউ বলছে পাবলিক গুলো টাকা নেয় না পড়ার মান তো ভালো না, কেউ আবার বলছে পাবলিক প্রাইভেট গুলো অনেক বেশি নেয় পড়ার মান ভালো না। মানে তুমি তোমার মতো বলে আসছো, বাট তোমার কোনো লজিক্যাল গ্রাউন্ড নাই। এক্ষেত্রে কিন্তু তোমার একটু একটু করে মার্ক কমে যাবে, তুমি যদি যতই তুমি 5 পেজ 7 পেজ লেখো। এবারে তুমি খুব সুন্দর করে লিখলা, ঠিক আছে, যে এডুকেশন ফ্রি হওয়া উচিত নাকি উচিত না, সুন্দর করে লিখলা, বাট আল্লাহর নাম নিয়ে ভিতরে এত বানান ভুল, এত সেন্টেন্স ভুল, এত কিছু ভুল, তখনও তো আমি আসলে এই যে লেক্সিক্যাল রিসোর্স বলো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসিতে আমি আবার মার্ক দিতে পারবো না। সেক্ষেত্রে আবার এখানে 25-50 মার্ক মানে 50% মার্ক চলে যাবে। ঠিক আছে, তো তোমার এই লেখাটা খুবই টেকনিক্যাল, খুবই স্ট্র্যাটেজিক্যাল। তো বোঝা যাচ্ছে আসলে আমরা একটা এসেটাকে মার্কিং কিভাবে করব। আমি বলছি এখানে 250 ওয়ার্ডের জন্য 2 পেজে 2.5 পেজের বেশি লাগেই না। লেখা ছোট হলে 1.5-2 পেজেও অনেকের হয়ে যায়, বাট 2.5 পেজ লাগবে। সেখানে সময় আছে বলে 50 পেজ লেখার কোনো দরকার নাই, তুমি ম্যাক্সিমাম 20 থেকে 22টা লাইন লিখতে পারবা, ইউ উইল বি ওকে। ঠিক আছে, এবার আমরা ফরম্যাটিং এ চলে যাচ্ছি। এতক্ষণ কিছু ছাড়া এক্সাম্পল দিয়েছি, খুব ছাড়া কিছু। হ্যাঁ,
এবং যারা অলরেডি এসব নিয়ে জানো তারা বলবে ম্যাডাম এত দ্রুত এই পর্যন্ত চলে আসছে। হ্যাঁ, এত দ্রুত চলে আসছি, এর ভিতরে যত মাইক্রো লেভেলের ডিটেইলিং আছে আমরা যাওয়ার সময় নেই, আর পরে যদি যাওয়া যায় আমরা যাব। এবার যাচ্ছি আমরা কোন টাইপের এসে আসবে। ম্যাডাম তো এতক্ষণ হচ্ছে ভাঙা ভাঙা কিছু এক্সাম্পল দিয়েছে, এবার আমি যাই ফরম্যাটিং এ অ্যাকচুয়াল এবং লজিক্যাল এসে কেমন হয়। স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা? জি ম্যাম। জি ম্যাম। ওকে, এইটা আইএলটিএস জ্যাকি, এটা বলবো না খুব একটা আহামরি কোনো বরং আইএলটিএস অ্যাডভান্টেজ খুব ভালো, ক্রিসপেল যেটা চালায়, বা আইএলটিএস লিজ খুব ভালো। বাট আমি পড়ানোর সময় এটা দিয়ে পড়াই কারণ আমার মনে হয় এটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি। এই আইএলটিএস জ্যাকির এটা আমার মনে হয় তোমাদেরকে বোঝানোর জন্য ওরা যেভাবে স্ট্রাকচারটাকে ধরেছে, যেভাবে এক্সাম্পল গুলো দিয়েছে। দেখো আমি ওই দিন রাইটিং 9 এর ক্লাসে কিছু এক্সাম্পল বের করেছিলাম, দেখবা খুব কঠিন, বাট এখানে একটা দেখো, a big salary is much more important than job satisfaction, do you agree or disagree? তো এই টপিকগুলো তোমাদের খুব মনে লাগবে, হ্যাঁ, বিগিনার ফ্রেন্ডলি টপিক, তো আমি এটা দিয়ে পড়াই। আমি এবার যাচ্ছি কোন টাইপের এসে গুলো আসে সেখানে। স্ক্রিনে আমরা কি দেখতে পাচ্ছি, কয় টাইপের এসের নাম বলছে এখানে দেখো তো? 5 টাইপস। 5 টাইপের এসের কথা বলছে, এবং এই 5 টাইপের এসেই আমরা এসে হিসেবে না ভাবলেও আমাদের ডে টু ডে লাইফে এই 5 টাইপের কনভারসেশন আমরা সারা দিন করি। ফেসবুকের স্ট্যাটাসে করি, ঝগড়ার মাধ্যমে করি, আম্মুর সাথে করি, বন্ধুর সাথে করি, কলিগের সাথে করি, সবার সাথে করি। হ্যাঁ, সো এই টাইপের এসে এখন আমরা খাতায় করব। এই অপিনিয়ন দেই, ডিসকাশন করি, প্রবলেম সলিউশন নিয়ে কথা বলি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি। আমি না ঘুরতে গেছিলাম, হ্যাঁ, ঘুরে আসছি হচ্ছে 9:30টার দিকে, এসে কোনো মতো ড্রেসটা চেঞ্জ করে পড়াইতে বসছি, মানে এখানে তো আমার চোখ ঘুমে নেমে যাচ্ছে। সো এনিওয়ে, তারপরে আবার আজকে সারাদিন হচ্ছে ইংলিশ 1 ওদের যেগুলো পেন্ডিং ছিল, ভিডিও রেজুমে, এগুলো গ্রেডিং করলাম, তোমাদের কোয়েশ্চেনের কাজ করলাম, থার্ড কুইজের কোয়েশ্চেন বানালাম। সো দ্যাট ওয়াজ আ হেক্টিক ডে। পরে আমি এই জন্য ভাবলাম ওদেরকে আমি পড়িয়েই দিই, আমার কষ্ট হলেও। আবার এনিওয়ে, তো ঘুমায় গেলে আমাকে ডাক দিও। ঠিক আছে, সো এখানে হচ্ছে 5 টাইপের এসে, যেটা আমি বলছিলাম এতদিন আমরা মুখে করতাম, বন্ধুর সাথে করতাম, কলিগের সাথে করতাম, রুমমেটের সাথে করতাম, আম্মু আব্বুর সাথে করতাম, এটাকে এবার খাতায় নিয়ে আসবো। ফরগেট অ্যাবাউট জার্নি বাই বোট, ফরগেট অ্যাবাউট দ্য কাউ, ফরগেট অ্যাবাউট ভ্যালু অফ টাইম। ওগুলো আসলে ওগুলো লাগে, কাজে লাগে, ওটাই তোমাকে এখানে এনেছে। প্রথমটা পড়ছি অপিনিয়ন এসে। অপিনিয়নের বাংলা কি বলতো? মতামত। মতামত। তোমার মতামত চাইবে। ওকে, ডিসকাশন কি? আলোচনা, আলোচনা। কিছু একটা আলোচনা করতে বলবে। প্রবলেম সলিউশন কি? প্রবলেম এবং সলিউশন নিয়ে সমাধান। সমস্যা, রাইট। অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ মানে কি? সুবিধা। ডাবল কোশ্চেন, এটা খুব একটা আসে না। ডাবল কোশ্চেন হচ্ছে একটা এসের মধ্যে 2-3টা কোশ্চেন। সো এই যে অপিনিয়ন, ডিসকাশন, প্রবলেম সলিউশন, অ্যাডভান্টেজ, এই 4টা নিয়ে আমরা কাজ করব। এই 4টার আবার 4 রকম রাইটিং ফরম্যাট মাথায় রেখো। একটা বুঝলেই সব পারবে। পরীক্ষায় আমি বলছি না অপিনিয়ন দিব, বলছি না ডিসকাশন দিব, সেটা তুমি কোশ্চেন দেখে বুঝবা। বাট এই 4টার আবার 4 রকম ফরম্যাট। কথা বোঝা যাচ্ছে? ওকে, সো আমরা অপিনিয়নে যদি যাই, এইটা একটু দেখো, ইন্ট্রোডাকশন, মেইন বডি 1, মেইন বডি 2, কনক্লুশন। এটা হচ্ছে স্কেলিটন, এটা হচ্ছে বেসিক ফরম্যাট। আমরা এখনো অপিনিয়ন ডিসকাশনে যাই নাই। মোটামুটি যদি বলো ম্যাডাম এস এর মধ্যে কি লিখবো, এই 4টা আমরা লিখবো। ইন্ট্রোডাকশন, মেইন বডি 1, মেইন বডি 2, মেইন বডি 3ও সামটাইমস আসে, আই উড সাজেস্ট দরকার নাই। এরপরে হচ্ছে কনক্লুশন। এবার আমার কপালটা খারাপ, বলতে গেলেও মেজাজটা খারাপ হয়ে যায়। আমি দেখিয়ে যাই যে এই 4টা পার্ট স্টুডেন্ট করে কি, পরীক্ষায় লেখে ইন্ট্রোডাকশন ডট ডট আন্ডারলাইন, তারপর লেখে মেইন বডি প্যারাগ্রাফ 1 ডট ডট আন্ডারলাইন কোলন, আবার লেখে। আরে বাবা, আমি তো তোমাকে ফরম্যাট বলেছি, আমি এটা বলছি না তুমি এটা লিখে লিখে লিখবা। ওই যে আগে আমরা লিখতাম না এসে গুলোতে, কি জানি, আমরা আগে পয়েন্ট করে করে লিখতাম না, টাইটেল দিতাম, আবার এক একটা পয়েন্টের কি কি যেন লিখতাম বলো তো, এরকম কি যেন ছিল, গদ্য আলাদাভাবে লিখতাম, তারপরে সুন্দর করে কালার পেন দিয়ে নিচে দাগ দিয়ে হ্যাঁ, রাইট রাইট, ডোন্ট ডু দিস। আইএলটিএস এটা করলে খুবই সমস্যা, আর আমার খাতায়ও করবা না। তুমি জাস্ট তোমার একটা সিম্পল লেখা আমাকে দিবা, বাট হ্যাঁ, তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে এই স্ট্রাকচারটা অবশ্যই থাকবে। আর যারা এই ক্লাসে আমরা অনেকজন আসছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তোমরা ভেবো না যে ধুর সিএসসি এর মধ্যে আবার এগুলো পড়ছি। ট্রাস্ট মি, এটা সিএসসি রিলেটেড বা ইংলিশ বা ফার্মাসি রিলেটেড না। এখন যে টপিকগুলোতে আমি যাব তোমরা খুবই মজা পাবা। তোমার তখন মনে হবে যে না, এই টপিকে আমি সিএসসি তে পড়ি আর বিবিএ তে পড়ি আর ম্যাডাম ইংলিশে পড়ুক,
এই টপিকে কথা বলতে পারা এবং জানা সবার উচিত। আমরা বন্ধুকে টেক্সট করতে গেলে একটু সিরিয়াস টেক্সটটা ইংলিশে দেই, আমার প্রিয় মানুষটাকে একটু একটু ভালো কিছু বলতে, একটু ইন্টেন্স বা একটু রোমান্টিক কিছু বলতে বা একটু রাগ করতে গেলেও আমরা কথাটা ইংলিশে সুইচ হয়ে যাই। এখন চেষ্টা করবো যে ওই সব কথা তো আসলে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা বলি না, তাই না? সো আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যতটুকু ফিলিং, যতটুকু শব্দ চয়ন আমাদের করতে হবে, ওই জিনিসগুলো নিয়েই আইএলটিএস এর রাইটিং এর কাজ। হ্যাঁ, সো প্লিজ ফিল করুন যে রাত 11টার সময় ইংলিশ ডিপার্টমেন্টের জিনিস পড়ছি, এরকম কিছু না। ওকে, সো এটা হচ্ছে তোমার স্কেলিটন। এই চারটার উপরে বেস করে আমরা প্যারাগ্রাফটা লিখবো। এবার আমরা চলে আসছি অপিনিয়ন এসেতে, দ্রুত যাচ্ছি, নেক্সট 20 মিনিটস আমি শেষ করব, খুব দ্রুত যাচ্ছি। অপিনিয়ন এসে, অপিনিয়ন এসে না বলে দিও না যে এই যে দেখো তোমার জন্য আমি অপিনিয়ন এসে দিয়েছি, এরকম বলবে না। তোমার কোয়েশ্চেন দেখে তোমার বুঝতে হবে কোনটা অপিনিয়ন এসে, কোনটা ডিসকাশন এসে। ওকে, সো লাইনটি একটু পড়ি। These are sometimes called agree or disagree, মানে অপিনিয়ন মানেই তোমার অপিনিয়ন, সো তুমি অ্যাগ্রি করছো না ডিসঅ্যাগ্রি করছো বাই ডিফল্ট চলেই আসে। অ্যাগ্রি or disagree or argumentative, তোমাকে একটু আর্গুমেন্ট করতে হবে। and are one of the most common types. so তুমি বললাম না মাসের মধ্যে 3টা আইএলটিএস পরীক্ষা হয়, 3টার মধ্যে ধরো 2টাই অপিনিয়নটাই আসে। হ্যাঁ, এবং খুব মজার, তোমার অপিনিয়ন চাই, তুমি সেটাকে খাতায় কেমনে জাস্টিফাই করো। এবার আমি যেটা বললাম তোমাকে বলে দিবে না যে এই যে নাও তানভীর তোমার জন্য আমি অপিনিয়ন এসে দিলাম, এরকম বলবে না। তোমাকে বুঝে নিতে হবে এটা কোন টাইপের এসে আসছে, এবং সেই জায়গায় তোমার এই প্রশ্নগুলো থাকবে। ইদার হোয়াট ইজ ইউর অপিনিয়ন, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। হ্যাঁ, এই টাইপের কোয়েশ্চেন যদি থাকে তুমি বুঝে নেবে তোমার অপিনিয়ন এসে আসছে। এবার স্ক্রিনে দেখো 2 নম্বর পয়েন্টটা। আচ্ছা, প্রথমটা একটু যাই। স্পেস এক্সপ্লোরেশন ইজ মাচ টু এক্সপেন্সিভ and the money should be spent on more important things, যেটার সাথে আমি খুবই একমত। এটা বলেছে যে স্পেস নিয়ে যে গবেষণা হয় এটা অনেক এক্সপেন্সিভ এবং আমাদের খুব ডে টু ডে লাইফের, হ্যাঁ সুদূর ভবিষ্যতের জন্য খুবই প্রোগ্রেসিভ একটা ফিল্ড, বাট স্টিল আমাদের বর্তমান সময়ে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, মানুষজন না খেয়ে মরে যাচ্ছে। হ্যাঁ, তো বলেছে এই বড় অ্যামাউন্ট আসলে আরো অনেক ইম্পর্টেন্ট জিনিসে স্পেন্ড করা উচিত। এটা একটা সিম্পল স্টেটমেন্ট লাইন দিয়েছে, তোমাকে কিন্তু ট্রিগার করছে না, তোমাকে ডাইভার্ট করছে না, যে প্রশ্ন করেছে তোমাকে একটা লাইন ছেড়ে দিছে, ওকে ইউ ওয়ার্ক অন দিস লাইন। তোমার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ ইউর অপিনিয়ন। এবার যদি আমি এখানে বলি তিথি আছে, বারবার তিথির নামটা আসছে কারণ ওর নামটা আমার মুখের সামনে উঠে আছে। ওকে, আনিকা আছে, আবু ওবায়দা নকিব আছে, খালেদ মোশাররফ আছে। তো ধরো আমি খালেদকেই বললাম, খালেদ তোমার কি মনে হয়? তো খালেদ বললো যে ম্যাডাম আমার মনে হয় না, এই স্পেসের উপরেই আসলে টাকা পয়সা বেশি ঢালা উচিত, বর্তমানে যে যে অন্য জিনিস আছে ওগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে তোমার যে ওপিনিয়ন আমার কাছেও তাই, সেখানে আমি জাজ করবো না ছি 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 খালেদ হচ্ছে বুঝতে পারছে না যে দেশে কত সমস্যা, আফ্রিকার মানুষ খেতে পায় না, বাংলাদেশ এখন উন্নতি করতে পারছে না, অনেক মানুষ এখনো চিকিৎসা করাইতে পারে না। আমার এসব ভাবার কিছু নাই, আমি তোমাকে জাজ করতে বসি নাই, তোমার যেটা নিয়ে আর্গুমেন্ট করতে সুবিধা তুমি সেটা নিয়েই করবা। এবার তোমাদের কাজ 2 নম্বর পয়েন্টটা, আ বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান জব স্যাটিসফ্যাকশন। ঠিক আছে, একটা বড় স্যালারি অনেক ইম্পর্টেন্ট জব স্যাটিসফ্যাকশনের সাথে। আবার বলি বাংলাটা, এখানে বড় বলেছে মানে ইম্পর্টেন্ট বলেছে, যে প্রশ্ন করেছে সে বলেছে আ বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান জব স্যাটিসফ্যাকশন। বাংলা বোঝা যাচ্ছে বাকি যারা আছি আমরা? জি ম্যাম, বোঝা যাচ্ছে ম্যাম। হ্যাঁ ম্যাম। এবার আমি বলবো তোমরা মনে মনে নিজেকে প্রশ্ন করো, তুমি কি এই লাইনের সাথে অ্যাগ্রি করছো? প্রশ্নই হচ্ছে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। আবার বলছি লাইনটা হচ্ছে আ বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান জব স্যাটিসফ্যাকশন, মানে এটা বাংলা হচ্ছে যে একটা বিগ স্যালারি জব স্যাটিসফ্যাকশনের থেকে অনেক ইম্পর্টেন্ট। এবার এর মধ্যে 50% আছে যারা মনে করে জব স্যাটিসফ্যাকশন চাইতে আসলে স্যালারিটা খুব ইম্পর্টেন্ট, এবং বাকি 50% আছে যারা মনে করে ম্যাডাম টাকা পয়সা আসবে যাবে, আমার জব স্যাটিসফ্যাকশনটা খুব দরকার। এবার আমি 50-50 বলেছি, এটা 90-10 হতে পারে, 70-30 হতে পারে, 60-40 হতে পারে। এবার যারা মনে করো যে জব স্যাটিসফ্যাকশনের থেকে বিগ স্যালারি ইম্পর্টেন্ট, রেজ ইউর হ্যান্ড। কাদের মনে হয় যে জব স্যাটিসফ্যাকশন আসলে ম্যাটার করে না, বিগ স্যালারি ম্যাটার করে? দাদা চেহারাগুলো দেখি। আচ্ছা, কারা কারা হাত তুলছে? হারুন, ঐশী, আনিকা, রেদওয়ান, তুবা, সাব্বির, শরীফুজ্জামান। ওকে, অনেক অনেক তোমরা মনে করছো যে কি মনে করছো, টাকাটাই অনেক ইম্পর্টেন্ট, তাই না? তাই মনে করছো? আই এম নট জাজিং ইউ,
আমি জাস্ট বুঝতে চাচ্ছি যে হ্যাঁ তোমরা ভাবছো যে ঠিক আছে জব না স্যাটিসফ্যাকশন ম্যাম, দরকার। জব স্যাটিসফ্যাকশনই ভালো। আচ্ছা এরপরে আমি আসি, এবার তোমরা হাত ডাউন করো। এবার যারা মনে করো যে টাকা আসবে যাবে বাট আই নিড মাই স্যাটিসফ্যাকশন ইন মাই ওয়ার্ক প্লেস। আচ্ছা এই জায়গায় দেখতে পাচ্ছি রকিবুল, আরাফাত, তানভীর, তীর্থ, তোমরা মনে করছো আচ্ছা রাদিয়া, তোমরা মনে করছো যে না জব স্যাটিসফ্যাকশনটা খুবই দরকার, তোমাদের প্রথম কাজটা ডান। এবার আমি তোমাকে বলি কেন ওরা যখন সাজেস্ট করে 20 মিনিট 40 মিনিট, আমার হয় না। আমি টপিক পাওয়ার পরে 5 মিনিট খালি ভাবি। আমি টপিক পাওয়ার পরে অনেকে খুব দ্রুত লিখতে পারে বাট আমি লিখি না, আমি 3 থেকে 4 মিনিট শুধু ভাবি। কারণ আমি মনে করি আমার 20 লাইনের মধ্যে এটাকে জাস্টিফাই করতে হবে। ধরো এখনই অনেকের মাথায় ঘুরছে অনেক রিজন যে ম্যাডাম টাকাই লাগবে, টাকাই সব সুখ, অনেকে মনে করে ম্যাডাম টাকা আসবে যাবে, আমার স্যাটিসফ্যাকশন দরকার। তোমার মনের মধ্যে অনেকগুলো লজিক আছে এবং এই টাইপের পছন্দের যখন টপিক চলে আসে তখন হয় কি তুমি ইউ রান আউট অফ ওয়ার্ডস, মানে তোমার মনে হয় যে এত শব্দ, তোমার মনে হয় যে মানে ওকে তোমার মনে হয় যে আমার টপিক এত পছন্দ হয়েছে, আমার মাথায় এত লজিক, আমার মাথায় এত টপিক, এত আর্গুমেন্ট, আমি আসলে খাতা ভরায় ফেলবো। আমি 5 পেজ 6 পেজ 7 পেজ এখন আসলে লিখবো। তো টপিক পছন্দ হলে মনে হয় কি অনেক লিখবো, বাট তোমার মাথায় রাখতে হবে তোমার হাতে সময় কম, তোমার একটা লিমিট আছে, তোমার তার মধ্যে আবার ফরম্যাটে ফেলতে হবে। ইন্ট্রোডাকশনের 4 লাইন, মেইন বডির 4 লাইন, মেইন বডি 2 এর 4 লাইন, কনক্লুশনের 4 লাইন। এবার আমি যদি বলি, আমি একটু নাম ধরে ডাকি, আমি বাংলা একটু তোমাদের জাস্টিফিকেশন গুলো শুনবো। ওসমান গনি আছি? ওসমান গনি? জি ম্যাম। ওকে ওসমান, তুমি কোন পার্টে ছিলে বলো তো, জব স্যাটিসফ্যাকশন নাকি বিগ স্যালারি? জব স্যাটিসফ্যাকশন। ওকে জব স্যাটিসফ্যাকশন। ধরো এটা তোমার পরীক্ষায় আসছে, এবার তোমার মাথায় আছে সময় খুব কম, 40 মিনিট সময়, আমার 4টা প্যারা করে লিখতে হবে। এবার তুমি একটু বাংলায় বলো তো তুমি কিভাবে এসেটা সাজাবা। খুব লজিক্যাল 3টা কারণ আমাকে বলো বা 2টো কারণ আমাকে বলো তোমার যে জন্য মনে হয় টাকার থেকেও জব স্যাটিসফ্যাকশন খুব বেশি ইম্পর্টেন্ট। বলো লজিক্যাল 3টা কারণ, কারণ তোমার হাতে সময় নাই এবং উইথ এক্সাম্পল তোমাকে আমাকে বলতে হবে, উইথ জাস্টিফিকেশন। কেন বলো? তুমি তো কাজ করে ফেলছো, ধরো কালকে তোমার পরীক্ষায় বা কুইজে এটা আসলো, কত লিখতে হবে? হ্যাঁ বলো। ফার্স্টে লিখতে পারি যে ওকে ঠিক আছে, আমাকে তানভীরকে ফ্লোর দিচ্ছি। তানভীর একটু বাংলায় বলো তো তুমি কোন পার্টে আছো এবং কোনটার সেটা একটু লজিক্যাল কিছু কারণ বলো। ম্যাম আমি আছি হচ্ছে যে টাকা পয়সার থেকে জব স্যাটিসফ্যাকশনটা ইম্পর্টেন্ট বেশি, এই সেক্টরে আমি আছি। আচ্ছা তো কেন? আমি এখানে একটা পয়েন্ট দিয়ে শুরু করতাম যে এ খাঁচাটা সোনার হোক অথবা লোহার, খাঁচা সবসময় খাঁচাই হয়। মানুষ যে কাজটা করে সেখানে যদি আত্মার মুক্তি না ঘটে তাহলে সেই কাজে মানুষের কোনো সম্পৃক্ততা আসে না। আচ্ছা এরকম একটা লাইন দিয়ে আমি শুরু করতাম। আচ্ছা তারপরে ম্যাম ধাপে ধাপে সেটা বডি লিখতাম, তারপরে হচ্ছে এরকম একটা সেন্টেন্স দিয়ে আমি হচ্ছে শেষ করে দিতাম। কারণ হচ্ছে কি আমি এই পয়েন্টটা দেখাতাম ম্যাম যে টাকাটা হচ্ছে মানুষের লাইফে একটা, আমরা ধরি মোস্ট ইম্পর্টেন্ট, বাট সেটা একটা লেস ইম্পর্টেন্ট জিনিস। টাকা আসবে যাবে কিন্তু মানুষের আত্মার যে মুক্তি সেটা সবসময় ঘটবে না। এরকমই লিখতাম ম্যাম। আচ্ছা তুমি এভাবে ফিল করছো, ওকে। এবার থ্যাংক ইউ খুব সুন্দর করে বলেছো। স্ট্রাকচারে যদিও পরে নিয়ে আইএলস এর মতো করে আমরা ফেলবো, বাট তোমার পয়েন্ট আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ বাট আমরা স্ট্রাকচার ওয়াইজ ফেলবো। এবার নকিব আছো? নকিব, আবু ওবায়দা নকিব। জি ম্যাম। নকিব তুমি কোন পার্টি ছিলা? আমি ম্যাডাম টাকাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুব খুব সুন্দর। একটু বলো তো তুমি এসেটাকে কিভাবে সাজাইতা, টাকা যেহেতু তোমার কাছে ইম্পর্টেন্ট, তুমি কি কি লজিক দিতা বা কি একটু বলো তো। ম্যাম রাখো তোমার হাতে সময় কম, কারণ হবে 3টা বা 2টা কারণ ম্যাক্সিমাম। হ্যাঁ বলো। ম্যাম টাকা ছাড়া তো ম্যাম মানে জীবনটা চলা কঠিন ম্যাম। এই মানে এই লাইফে মানে টাকাটা মানে ইম্পর্টেন্ট আমাদের মানে জীবন। আচ্ছা আচ্ছা, টাকা ছাড়া জীবন চলে না, টাকা ছাড়া সুখ আসে না, পেয়েছি। জি বা ম্যাম। তানভীরও বলেছে, তানভীরও কিন্তু স্ট্রং কোনো পয়েন্টে আসে নাই, নকিবও কোনো স্ট্রং পয়েন্টে আসে নাই। বাট এরকম স্ট্রং পয়েন্টে না আসলে এসিতে মার্ক আসবে না। বাট আমি তোমার অপিনিয়নের জায়গাটা বুঝতে পারছি। তানভীর মনে করে যে খাঁচা আসলে খাঁচাই, তার থেকে আমি শান্তি করে যাই। আর নকিব মনে করে আমি খাঁচার মধ্যে থাকলে আমি ডায়মন্ডের খাঁচায় থাকবো এবং দ্যাটস মাই হ্যাপিনেস।
যে ঠিক আছে আমার জন্য ডায়মন্ড বসে আছে। তো ঠিক আছে, তোমাদের পয়েন্ট আমি বুঝতে পারছি, বাট আইএস এর জায়গায় যদি তুমি বারবার এক কথা লিখো মার্ক আসবে না। ওকে, এবার আমি একটু ফরম্যাটে যাই। সেম ওরা ওই টপিকটা দিয়েছে, এবার আমি কেমনে লিখতাম, এবার আমি দেখি ওরা কিছু টিপস দিয়েছে, তোমাদের মতো করে আমি বলছি। চুজ ওয়ান সাইড অফ দ্য আর্গুমেন্ট। তোমরা সবাই এই কাজটা করে ফেলছো, যারা যারা হাত তুলেছো। আচ্ছা, কয়েকজন আছে হাত তোলে নাই, এরা কি বেকার থাকবে? এরা চাকরিও করবে না, টাকাও চায় না, এরা এরা হচ্ছে ঘরে বসে থাকবে। ইদার তাদের স্পাউস খাওয়াবে, নয়তো প্যারেন্টস খাওয়াবে, তাই না? হ্যাঁ ম্যাম, এটা ঘর মনে হয় একটা হলেই হলো, যে কোনো একটা তাদের হলেই হলো। হ্যাঁ, এরা আসলে কাজও করবে না, কিছু করবে না, হয়তো আব্বু আম্মুরটা নয়তো স্পাউসেরটা, অথবা চুরি ডাকাতি করবে। ঠিক আছে, যে কোনো একটা হবে। কিছু মানুষ হাত তুলে নাই, হ্যাঁ, ওরা চাচ্ছে না। ওকে, তাহলে যারা তুলো নাই তাদেরও তুলতে হবে, কজ এসের সময় তোমার প্রথম কাজ এটা, চুজ ওয়ান সাইড অফ দ্য আর্গুমেন্ট। তোমার এক সাইডে যেতেই হবে। যারা যাও নাই তারা এসে লিখবা কেমনে বাবা? ওকে, তোমরা এই কাজটা করে ফেলছো। এবার স্টেট ইউর অপিনিয়ন ক্লিয়ারলি ইন ইন্ট্রোডাকশন, প্লিজ। এটা খুব ইম্পর্টেন্ট। এক্সামিনার বা আমি যখন তোমার এসেটা পড়তে বসবো, আমি তো জানবো না যেটা নকিবের খাতা, এটা তিথির খাতা, এটা বা আমাদের আরেফিনের খাতা। আমার প্রথমত জানার দরকারও নাই, বাট আমি কি জানবো? এই খাতাটা আমি ওপেন করলাম, আমি ইন্ট্রোডাকশন লাইনে দেখলাম ওকে এই ছেলেটা বা মেয়েটা বলছে টাকা ইম্পর্টেন্ট, ওকে আমি দেখি তো পরেরটা আমি পড়ি। তোমার ইন্ট্রোডাকশন পার্টেই তোমার অপিনিয়নটা খুব ভিজিবলি, ভার্বালি না, খুব ভিভিডলি আসবে যে ইন্ট্রোডাকশন পার্টে তুমি কোন পার্টে। তো প্রথম কাজটা আমরা একসাথে করছি, সেকেন্ড পার্টটা এখনো করি নাই। থার্ড পার্টটা হচ্ছে কিপ দ্য সেম অপিনিয়ন থ্রু আউট দ্য এসে। সেম অপিনিয়নটাই তোমাকে দুই পাশেই রাখতে হবে। এবার তানভীর যদি লিখতে গিয়ে বলে আমার বন্ধু নকিব একটা লোভী, ও চাইছে টাকা, ও ভালো না, ঠিক আছে, এই বলার দরকার নাই। তুমি তোমার চরকায় তেল দিবা। হ্যাঁ, তোমার পুরো পুরো এসেতে তোমার টপিক নিয়েই কথা বলতে হবে। তুমি যদি বন্ধু নকিব লোভী বা আমার মামা চাচা আমাদের জমি নিয়ে গেছে তারা খুবই গ্রিডি এই কথা বলতে যাও, তাহলে তোমার ডিসকাশন এসে চলে যাবে। হ্যাঁ, ডিসকাশন এসের মধ্যে যাওয়া যাবে না। তুমি টোটাল পার্টে তোমার অপিনিয়নটাই সুন্দর করে রাখবা। এবার কিছু স্টুডেন্ট করে কি, অর্ধেক লিখে মানে মানে মাথা না খাটাই লিখতে বসে, এক প্যারা দুই প্যারা লিখে মনে হয় শিট আসলে তো টাকা লাগে। অর্ধেক লিখে যে জব স্যাটিসফ্যাকশন দরকার, বাকি অর্ধেকে চলে যায় শিট টাকা তো মনে হয় লাগে, আমি এবার টাকার পক্ষে লিখি। ডোন্ট ডু দিস। টিচার তোমার প্রত্যেকটা লাইন পড়বে এবং তুমি সেম এসেতে একই কথা বলবা, ইদার লাগে নয়তো লাগে না। ঠিক আছে? আচ্ছা, গিভ রিজনস ওয়াই ইউ হোল্ড দিস ভিউ। এটা খুব ভালো। তুমি যদি 100 রিজন আনতে যাও হবে না, তুমি 3টা বা 2টা লজিক আনবা, তার সাথে এক্সাম্পল দিবা, সাথে তুমি তোমার পার্সোনাল কিছু বলতে পারো। এই ছিল টিপ। এবার যাই ফরম্যাট। এটা এই অপিনিয়ন এসে 1 মাস ধরে পড়ানো যায়, খুব ফাস্ট যাচ্ছি। স্ট্রাকচারটা দেখো, যারা একটু আগে আমাকে প্রশ্ন করেছিল যে ম্যাডাম কয়টা লাইনের মধ্যে চলে আসবে, অনেকে বুঝতে পারছে না। যে যেমন তানভীর বলেছে প্রথমে আমি একটু এই লাইনটা বলবো, সোনার খাঁচার কথাটা বলবো, বা লাস্টে এভাবে শেষ করব। তোমরা অনেকে অনেক কিছু ভাবতে পারো, বাট লিখতে হবে এই প্যাটার্নে। এবার একটু দেখি ইন্ট্রোডাকশন। প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন। প্যারাফ্রেজিং মানে হচ্ছে কোয়েশ্চেনটা যেটাই আছে তুমি একটু তোমার ভাষায় লিখবা। ধরো এখানে বলেছে, তুমি হয়তো লিখতে পারো যে এখন যুগটা এমন মানুষ আসলে টাকার পিছনে ছুটছে এবং মানুষ মনে করে স্যাটিসফ্যাকশনের থেকে টাকা খুব জরুরি। তোমার যে প্রশ্ন দিয়েছে সেটাকে নিজের ভাষায় লিখলে পরের লাইনে খুব অবভিয়াসলি তোমার অপিনিয়ন আমি জানতে চাই, আমি যেন তোমার অপিনিয়ন পাওয়ার জন্য আমার প্যারাগ্রাফের মধ্যে ঢুকতে না হয়, আমি ইন্ট্রোডাকশনে তোমার অপিনিয়নটা আমি চাই। ওকে, স্টেট টু সাপোর্টিং রিজনস। এরপরে তুমি ইন্ট্রোডাকশনে দুটো মেইন রিজন, তুমি 10-12টা 50টা রিজন এনো না, তোমার এই সময় নাই। তুমি মেইন দুটো রিজন ঠিক 3 থেকে 4 লাইন ইন্ট্রোডাকশনে ডান করে ফেলবে দিস পার্ট। এরপরে মেইন বডি 1, ধরো তুমি উপরে যে দুটো টপিক দিয়েছো সেই টপিক দুটো আবার এখানে ডেসক্রাইব করবে, হ্যাঁ, উইথ এক্সাম্পল। তো ধরো ইন্ট্রোডাকশনে 4 লাইন, মেইন বডি দুটোতে 5 লাইন, 5 5 10 আর 4 কত 14, আর কনক্লুশনে 6 লাইন। তো এইভাবে 20 লাইন একটা ফুল ফ্যাট 20 লাইন প্রপারলি লিখলেই তোমার এসে ডান। বাট এই 20 লাইন হবে কাজের 20 লাইন। যেমন কাকে যেন ডাকলাম, নকিবকে মনে হয়, নকিব তো বলতেই পারলো না মানে ম্যাডাম টাকা লাগে, টাকা তো সবসময় লাগে, এই রকম না। ঠিক আছে, তোমাকে স্ট্রংলি সুন্দর করে ডেভেলপ করতে হবে উইথ লজিক। তো এটা গেল এটার মানে ফরম্যাট। কনক্লুশন তো যেন সামারাইজ করতে হবে। ইন্ট্রোডাকশনে তোমার মেইন কথা চলে আসবে, যে দুটো রিজন নিয়ে তুমি কথা বলবে ওগুলোর এক্সপ্লানেশন এন্ড এক্সাম্পল আসবে হচ্ছে মেইন বডি 1, মেইন বডি 2। এবার ডিসকাশন। ডিসকাশনের একটা প্রশ্ন দেখি। সাম পিপল থিঙ্ক দ্যাট দ্য গভর্নমেন্ট শুড প্রোভাইড ফ্রি এডুকেশন এট এভরি লেভেল। কিছু মানুষ মনে করে যে সরকারের আসলে প্রত্যেক লেভেলেই
free education দেওয়া দরকার। However, some say that individuals should pay for their university education. এই জায়গায় আবার কিছু মানুষ মনে করে যে না, অ্যাটলিস্ট স্টুডেন্টদের ইউনিভার্সিটিতে পড়ার সময় টাকা পয়সা দেওয়া উচিত। ঠিক আছে, তো এইটা দেখো, একটু আগে ছিল যে হোয়াট ইজ ইউর অপিনিয়ন, সেই জিনিস এখানে হয়ে গেছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। বোঝা গেছে? একটু আগে বুঝছো? একটু আগে কিন্তু আমি বলি না তুমি সমালোচনা করো যে হ্যাঁ কিছু মানুষ খালি টাকা টাকা করে, এদের টাকা ছাড়া জীবনে কিছু নাই। তোমার এসব বলতে হবে না, তুমি কি মনে করো তাই। বাট এখানে কিন্তু তোমার বলতে হবে, ওরা বলেই দিছে কিছু মানুষ মনে করে যে এডুকেশন ফ্রি হওয়া উচিত, আবার কিছু মানুষ মনে করে যে ইউনিভার্সিটিতে পে করা উচিত। তোমার অপিনিয়ন আমি চাচ্ছি, আমি জানবো, বাট তোমার এখানে দুটো ভিউ নিয়েই কথা বলতে হবে। কে বলতে পারে এখানে দুটো ভিউ কি কি? নাম তো দেখতে পাচ্ছি না, নাম কে আছে এখানে? রাদিয়া নাকি? ইয়েস ম্যাম। হ্যাঁ বলো তো, এখানে যখন বলেছে ডিসকাস বোথ ভিউজ কোন দুটো? ম্যাম, যারা একটা সাইড হচ্ছে যারা চিন্তা করে যে ফ্রি এডুকেশন দরকার, গভর্নমেন্ট প্রোভাইড করার দরকার, আরেকটা হচ্ছে যারা মনে ভিউ আমরা পেয়েছি না? অপিনিয়ন এসে ডিসকাশন এসে কিন্তু খুব সাটেল ভাবে আলাদা। অপিনিয়নে তোমাকে দুটো ভিউ বলবে না, একটা ভিউ বলবে, তোমার অপিনিয়ন চাইবে। ডিসকাশনে সার্টেনলি দুটো ভিউ বলবে এবং তোমাকে এক্সপ্লেইন করতে হবে, তাই না? ঠিক আছে, বোঝা যাচ্ছে? আবার দেখো সেকেন্ডটা, মেনি পিপল বিলিভ দ্যাট অল জুস শুড বি ক্লোজড। অনেক মানুষ মনে করে সব চিড়িয়াখানা বন্ধ হয়ে যাওয়া উচিত। সেখানে আবার অন্য কিছু মানুষ ক্লেম করে যে চিড়িয়াখানাগুলোর একটা পজিটিভ ইম্প্যাক্টও আছে, যেমন বাচ্চারা বিভিন্ন কিছু জানতে পারে, পশু পাখি দেখলে খুশি হয়, ব্লা ব্লা ব্লা। তো এই টাইপের টপিক আসবে, যেখানে এখানে বলেছে কি ডিসকাস বোথ ভিউজ এন্ড গিভ ইউর অপিনিয়ন। এটা স্ট্রাকচারে যদি যাই, সেম ইন্ট্রোডাকশন, মেইন বডি 1, মেইন বডি 2। মেইন বডি 1 এ হবে একটা ভিউ, মেইন বডি 2 তে হবে আরেকটা ভিউ, এরপরে যাবে কনক্লুশন। হ্যাঁ, এগুলো অনেক অনেক মাইক্রো লেভেলে ডিটেইলে বলা যায়। অলরেডি 11টা বেজে গেছে, আমি আরেকটু সময় নিয়ে শেষ করব। সো এটা বোঝা গেল ডিসকাশনটা কেমন। তোমার কোয়েশ্চেন থাকবে, সেখানে বলেই দেবে ডিসকাস বোথ ভিউজ। তোমার দুটো ভিউ নিয়েই কথা বলতে হবে। দেন তোমাকে মানে প্যাটার্ন স্কেলেটন কিন্তু সেম, ইন্ট্রোডাকশন, মেইন বডি 1, মেইন বডি 2 এন্ড কনক্লুশন। এরপরে যে আমি প্রবলেম সলিউশন এসে, হ্যাঁ টপিকটা দেখাই। Nowadays, many people have easy access to computers and a large number of children play computer games. দেখো স্টেটমেন্ট দিয়েছে কি, nowadays many people have easy access to computers and a large number of children play computer games. What are the negative impact of playing computer games? What can be done to minimize the bad effects? একদম একবারও বলবে না যে এটা প্রবলেম সলিউশন, বাট তোমার প্রশ্নে তোমাকে উত্তর দিবে এটা প্রবলেম সলিউশন এসে। সো মেইন ইন্ট্রোডাকশনটা থাকবে, মেইন বডি 1 এ যাবে প্রবলেম, মেইন বডি 2 তে যাবে ঠিক যে কয়টা প্রবলেম তুমি বলেছো সে কয়টা সলিউশন। প্রবলেম, আমরা তো সমস্যা বলতে পছন্দ করি, সমস্যা আসলেই আমরা এত এত সমস্যা দেই, সলিউশন লেখার জায়গা নেই। তো অলরেডি 350 ওয়ার্ড হয়ে গেছে, তো মেস আপ করবা না। খুব স্ট্রং 3টা প্রবলেম বলবো, 3টা সলিউশন বলবো, এবং এক্সাম্পল খুব 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 ইম্পর্টেন্ট। তুমি প্রত্যেকটা ফরম্যাটেই দেখবা, আমি যে স্ট্রাকচার দেখাচ্ছি প্রত্যেকটা দেখবে এক্সাম্পলের জায়গা আছে। হ্যাঁ, প্রত্যেকটা এক্সাম্পলের জায়গা আছে, এই যে প্রত্যেকটা এক্সাম্পলের জায়গা আছে। তো এক্সাম্পল দিবে, নিজের মতো করে বলবে, এটা গেল প্রবলেম সলিউশন। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শোনো। Some experts believe that it is better for children to begin learning a foreign language at primary school rather than at secondary school. কিছু বিশেষজ্ঞরা মনে করে বাচ্চাদের একটা বিদেশি ভাষা প্রাইমারি স্কুলে শেখার থেকে, সেকেন্ডারি স্কুলে শুরু করার থেকে প্রাইমারি স্কুল থেকে শেখা শুরু করাই ভালো বা উচিত। এটা সমস্যা না, সমস্যা হচ্ছে এখানে ডু দ্য অ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। কে আমাকে বলবে আউটওয়ে মানে কি? আউটওয়ে এই শব্দটার বাংলা কি? আমার প্রশ্ন হতে পারতো যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস, সেরকম কিন্তু হবে না। আউটওয়ে এর বাংলা কি? হু ক্যান আনসার? টার্ন অন ইউর মাইক এন্ড সে আউটওয়ে মানে কি? আউটওয়ে ছাড়িয়ে যাওয়া। ছাড়িয়ে যাওয়া, ফাইন। যদি আমি বলি, আমি এই এক্সাম্পল দিতে গেলে যদি আমি মেয়েদের কথা বলি তখন খুব ক্লিশেড শোনায়। আমি যদি ছেলেকেই ধরি, ধরো কি যেন আমাদের সিয়ার হচ্ছে আরিফিন, আর একটা ছেলে, ধরো নাম দেখে নেই, আচ্ছা তানভীরের নাম মনে পড়েছে। আমি যদি বলি আরিফিনের বিউটি তানভীরের বিউটিকে আউটশাইন করেছে, বা আরিফিনের অ্যাসাইনমেন্ট তানভীরের অ্যাসাইনমেন্টকে আউটডান করে দিছে। আউটডান, আউটশাইন মানে কি? ছাড়ায় যাওয়া, তাই না? মানে কি বোঝা যাচ্ছে? আরিফিনের অ্যাসাইনমেন্ট এত ভালো কোয়ালিটি হয়েছে
তানভীরেরটা আউটডান করে দিছে, ওটা আসলে ওটা ছাড়াই গেছে, বা আউটশাইন, মানে ওর বিউটির শাইনটা আসলে ও একদম আউটশাইন করে দিছে, ওর যে উজ্জ্বলতা ছিল কমায় দিছে। ওকে, সো সেম ভাবে দেখো, টু দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। যারা আজকে ক্লাসে নাই, যারা প্রিপারেশন নিয়ে আসবে না, পরীক্ষার দিন এই আউটওয়ে শব্দতে আটকায় থাকবে, ঠিক আছে? যেমন একবার গতবারের না, যেন তার আগের বার প্রশ্ন দিয়েছিলাম ওবিসিটি। ওবিসিটি মানুষের স্থূলতা, মানুষজন পোলাপান, ও মাই গড আমার মন চাইছে আমি আমার চুল ছিঁড়ি, ওবিসিটিকে তারা ভাবছে ডিপ্রেশন। পুরো স্টুডেন্ট গুলো ফাইনালের খাতায় লিখে আসছে ডিপ্রেশন ডিপ্রেশন। ওবিসিটি মানে স্থূলতা, যেটার এক্সাম্পল আমি ক্লাসেও দিয়েছি। তারা ওবিসিটিকে মনে করেছে ডিপ্রেশন, মানে মেন্টাল কোনো ডিসঅর্ডার, কিন্তু ওবিসিটি আসলে ফিজিক্যাল ডিসঅর্ডার না, একটু বাল্কি হয়ে যাওয়া আর কি। সো এনিওয়ে, এখানে বলেছে যে এই যে প্রাইমারি স্কুল থেকে শুরু করার যে অ্যাডভান্টেজ, এটা কি ডিসঅ্যাডভান্টেজকে ছাড়িয়ে যায় কিনা। হ্যাঁ, সেটা আমি উল্টাই দিতে পারতাম, ডু দ্য ডিসঅ্যাডভান্টেজেস আউটওয়ে দ্য অ্যাডভান্টেজেস। এইভাবে প্রশ্নটাকে তোমার অনেক নিগুড় ভাবে দেখে আনসার করতে হবে। আমি আবার বলছি, এইখানের এক্সাম্পল গুলো সহজ, হ্যাঁ, খুবই বিগিনার ফ্রেন্ডলি, বাট এই টাইপের থেকে কঠিন গুলোই আসে, বুঝতে পারছো? আচ্ছা, এইটা দেখো, ইন এডুকেশন এন্ড এমপ্লয়মেন্ট সাম পিপল ওয়ার্ক হার্ডার দ্যান আদার, তাই না? এটা কিন্তু সত্যি, পড়াশোনায় বলো বা চাকরির ক্ষেত্রে বলো, সাম পিপল ওয়ার্ক হার্ডার দ্যান আদার্স। Why do some people work harder? Is it always good thing to work hard? কি সুন্দর টপিক, আমাকে লিখতে দিলে আমি 10 দিন বসে লিখবো যে আসলে কি বেশি কাজ করা জরুরি, বা কেন মানুষ জরুরি করে। হ্যাঁ, এবার আমি খুব পছন্দের একটা ওয়েবসাইটে যাই, এটা আমার খুবই পছন্দের, একটু রাইটিং 9 আমি আগের দিনে দেখিয়েছি, সবকিছু ক্যাপচার হয়েছে কেন। এটা খুব সিদ্ধ কিছু না, খুব আহামরি কিছু না, বাট আমার কেন জানি ভালো লাগে। হ্যাঁ, কারণ হচ্ছে ওরা সুন্দর করে স্যাম্পল দেখায় এবং স্যাম্পল অনুযায়ী আবার ভুলও ধরায় দেয়, ঠিক আছে? আগের দিন ক্লাসে দেখিয়েছি এই যে ব্যান্ড 6.5, ব্যান্ড 7, ব্যান্ড 7.5, ব্যান্ড 8, কেন ব্যান্ড 8, কেন ব্যান্ড 9 দেয়। আমি একটু ব্যান্ড 5 খুঁজতেছি, দাঁড়াও একটু ব্যান্ড 5 দেখি তো, ব্যান্ড 5 বা আরো কম, একটু কম দেখলে তোমরা বুঝবা যে কোথায় কোথায় মার্ক কাটে। আচ্ছা, এটাই যাই, ব্যান্ড 4। দেখো এখানে না অনেকগুলো টপিক আছে। হ্যাঁ, আমি যদি তোমাকে বলেও দেই যে ঠিক আছে তানভীর ক্লাসে বলে দিও আমি আইএলটিএস 9 থেকেই কুইজে বা ফাইনালে দিব, আমি যদি বলেও দেই তা তোমরা গেস করতে পারবা না বা ধরতে পারবা না বা ক্যাচ করতে পারবা না, কারণ হচ্ছে এখানে অনেক অনেক एग्जांपल, হ্যাঁ, থাউজেন্ডস। ওকে, সো একটা সহজ টপিকে যাই, 4 নম্বরটা, মেনি স্টুডেন্টস টুডে লিভ their country to go abroad and study in another country. Discuss the advantages and disadvantages of doing this. মানুষজন, অনেক স্টুডেন্ট এখন দেশের বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, এই টপিকটা নিয়ে দেখি ওরা কি লিখছে এবং কেন 4 পেয়েছে। মাই গড, স্ক্রিন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। দেখো তো কতগুলো লাল, কতগুলো সবুজ, কতগুলো হলুদ, দেখতে পাচ্ছো? জি ম্যাম, অনেকগুলা। এবার আমি প্রথম বেসিকটাই আসি, তোমাদের মাথা হলে ঢুকে গেছে ম্যাডাম 4টা পার্ট করতে বলছে, বাট এই বান্দা তো 4টা পার্ট করেছে, তাই না? 1 2 3 4, আবার অন দা আদার হ্যান্ড, ওয়ান হ্যান্ড, এগুলোও কিন্তু লিখছে। আবার ইন এ নাটশেল, সবকিছু তো ঠিক আছে মোটামুটি, ম্যাডাম ক্লাসে যা বলছে ও তো তাই লিখছে, বাট এই বান্দা কেন 4 পেলো? আমরা একটু নিচে যাই। ওকে, দেখি, এই যে দেখো আমি বলেছিলাম না যে 4টা ভাবে তোমাদেরকে মানে অ্যাভারেজ করা হবে, জাজ করা হবে। একটু দেখো, টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স, কোহেশন, দেখো ওদেরকে এই সাইডে দেখো, এই পাশে কোহেরেন্স এন্ড কোহেশনে দিয়েছে 4, লেক্সিক্যাল রিসোর্সে দিয়েছে 4, মানে অনেক বিলো কিছু ছিল, গ্রামাটিক্যাল রেঞ্জ ছিলই না, টাস্ক অ্যাচিভমেন্ট হয়ই নাই। হ্যাঁ, এবং দেখো সে এই যে এই পাশটা দেখো 4টা প্যারাগ্রাফ লিখেছে, 251 ওয়ার্ড লিখেছে, মোটামুটি সে তো খারাপ লেখে নাই, স্টিল সে মাত্র 4 পেয়েছে। হ্যাঁ, এবং তার টোটাল মার্কটাকে সুন্দর করে ব্রেকডাউন করে দিয়েছে। এখানে তার কয়টা লিঙ্কিং ওয়ার্ড, কি কি ভুল গেছে, আবার এই জায়গাগুলোতে তুমি যদি দেখো, আমি যদি এখানে দেখো তার গ্রামাটিক্যাল মিস্টেক 42টা, দেখতে পাচ্ছ আমি যে মার্ক করছি, দেখা যায়? জি ম্যাম, দেখা যাচ্ছে। দেখো সে কেন পেয়েছে, তার এখানে গ্রামাটিক্যাল মিস্টেক 42টা। ইউএস এর আগে দা ইউএসএ হয়, অ্যাব্রোড বানান ভুল, তারপরে দেয়ার ইজ হবে না, দেয়ার আর হবে, আমি ক্লিক করছি দেখো, পারসন বানান ভুল, ফেইলস হবে না, ফেইল হবে, গো ফর স্টাডিং হবে না, গো টু স্টাডি হবে। হ্যাঁ, এই বান্দা তো সবই লিখেছে আল্লাহর রহমতে, বাট কেন সে 4 পেলো? তার 42টা গ্রামাটিক্যাল মিস্টেক,
ওয়ার্ড রিপিটেশন সে একবার করেছে, এটা একটু ভালো। লিঙ্কিং ওয়ার্ড সে 8টা ইউজ করেছে, সেটাও ভালো, এই যে গ্রিন গ্রিন, ঠিক আছে। তো এইভাবে ওই 4টাকে আবার আলাদা আলাদা করে ওরা গ্রেডিং করছে, ব্যান্ডেজ স্কোর দিয়েছে। যারা আইএস এর এক্সামিনার বা আমরা যারা খাতা দেখি, আমরা এরকম এই 4টার উপরে বেস করে আমরা আসলে খাতাগুলো দেখি, ঠিক আছে। আর একটা স্যাম্পলে যাই, একটু নয়ে যাই, তারপরে ক্লাস শেষ করব। আমি টু স্লিপি, আমি এত জলদি ঘুমাই না, বাট আজকে সারাদিন এত স্ট্রেসে চলে গেছে, আমার ডেইলি ঘুমাইতে 2টা-3টা বাজে। ওকে, আমি একটু নয়ে যাই, 9 ব্যান্ডে যাই। হ্যাঁ, এটা যাই, আচ্ছা এটা যাই। It is important for everyone, including young people, to save money for their future. মানে টাকা জমানো আসলে ইয়াং পিপলদের সবার জন্য দরকার। To what extent do you agree or disagree with this statement? খুব সহজ, এবং দেখে ও কেন 9 পেয়েছে। দেখো প্রথমেই ও 9 পেয়েছে, which is totally মানে সারপ্রাইজিং। তাহসান 9 পেয়েছে, তোমাদের জানাশোনার মধ্যে আমাদের সিঙ্গার তাহসান, আর 9 অনেকেই পায়। সিঙ্গার তাহসান 9 পেয়েছে, এটার থেকেও বড় কথা 9 এখন অনেকেই পায়, বাট রাইটিং এ 9 পাওয়া অ্যাকচুয়ালি খুব বড় একটা জিনিস, ঠিক আছে। রাইটিং এ 9 পাওয়াটা খুব বড় একটা জিনিস। সো তার মানে তার লেখা খুবই ভালো। তুমি দেখো ওয়ার্ড রিপিটেশন, টোটাল এসে সেম ওয়ার্ড রিপিট করে নাই, সে 9টা প্রপার লিঙ্কিং ওয়ার্ড ইউজ করেছে, হুইচ ইজ ভেরি গুড। গ্রামাটিক্যাল মিস্টেক 0, গ্রামাটিক্যাল মিস্টেক লিটারালি 0। এবং দেখো তার কোহেরেন্স এন্ড কোহেশনে সে 9 পেয়েছে, লেক্সিক্যাল রিসোর্সে সে 9 পেয়েছে, গ্রামাটিক্যাল রেঞ্জে সে 9 পেয়েছে, টাস্ক অ্যাচিভমেন্টে সে 9 পেয়েছে, 4টা প্যারা করেছে, 276 ওয়ার্ড লিখেছে, ঠিক আছে। সো বোঝা যাচ্ছে। সো 9 তো আমাদের পেতে হবে না, আমরা 7, 7.5 পেলেও হবে, বাট 90% তুমি যদি আইএলটিএস এর স্কোর ঘাটো, অনেকেই দেখবা 7ও রাইটিং এ ক্রস করে না। হয়তো সে লিসনিং এ 9 পেলো, রিডিং এ 9 পেলো, বাট রাইটিং এ সে একটুখানি পিছিয়ে থাকে। এটা খুব নর্মালি আমাদের এই সাবকন্টিনেন্টে আমাদের কেন জানি রাইটিংটা একটু খারাপ হয়ে যায়। তো এই হলো বিভিন্ন ব্যান্ডের স্যাম্পল। আমি বলবো যে এই লিঙ্কগুলো আমি দিয়েছি গ্রুপে, এগুলো একটু তোমরা চেক করে দেখতে পারো যদি চাও। আর এছাড়া এইখানে গেলে তোমরা, আমি তো একটা না বলে গেলাম, তোমরা আরো মাইক্রো লেভেলে এডিট করতে পারো বলছি, আর ডিটেইলে চেক করতে পারো। আর এটা গেল হচ্ছে প্রথম ক্লাস। আমি ব্যাক করার পরে আর একটা ক্লাসে এই সেম টপিক পড়াবো উইথ রাইটিং টাস্ক 1। বোঝা গেছে? মোটামুটি আজকে আমরা ওভারভিউ, বাট আমরা এর উপরে আরো একটা ক্লাস করব, বাট এই ক্লাসটা না করালে আমার ইনকমপ্লিট লাগতো। হ্যাঁ, সেকশন এ এর সাথে আবার এটা হয়ে গেছে। তোমাদের ওই যে একটা ক্লাস বন্ধ গেল কি জানি, আশুরা না কিসের জন্য জানো, তো ওই জন্য তোমাদের এই ক্লাসটা আসলে পিছনে ছিল। সো এনিওয়ে, আপাতত যতটুকু আজকে পড়িয়েছি মোটামুটি বোঝা গেছে। অনেক স্টুডেন্ট, মাই গড, 48, ভেরি গুড। আই এম সো থ্যাঙ্কফুল। ইটস টু লেট, 11 ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই ম্যাম, এই যে এসের যে 4টা নিশ আপনি বললেন, যে এই 4টা নিশের ভিতরে একটা না একটা হলো পরীক্ষাতে পড়ে বুঝে নিতে হবে। তো ম্যাম যদি হচ্ছে পরীক্ষায় যে যেটা দেওয়া থাকবে, যে কোশ্চেন অথবা যে টপিকটা দেওয়া থাকবে, সেটা পড়ার পরে যদি বুঝতে না পারি, বা যদি এমন হয় যে দুটো জিনিসের মাঝামাঝি বা কাছাকাছি চলে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি ম্যাম? আবার একটু বলো তো। মানে ম্যাম যে টপিকটা দেওয়া থাকবে, আমি যদি টপিকটা পড়ে বুঝতে না পারি যে কোন পার্টে আমি লিখবো, অথবা যদি টপিকটা এমন থাকে যে দুইটা পার্টের সাথে ম্যাচ করতেছে আংশিক, তাহলে ম্যাম সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে প্রথমত হচ্ছে এমন কোনো টপিক আসবে না। নরমালি আইএস এক্সামিনার বা আমরা কোশ্চেন করার সময় এমন টপিকই দেই যে সবাই বুঝবে। যদি তুমি বুঝতে না পারো, সরি টু সে, তোমার কথা বলছি না, পার্সোনাল নিও না, যে বুঝতে পারবে না সে আসলে আইএস দেওয়া পর্যন্ত যায় নাই। বাট তানভীর তুমি বুঝতে পারবে, আমি যতটুকু তোমাকে জানি। প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে তুমি কখনোই আংশিক থাকবা না, সেটা তোমার ডিপেন্ড করবে। যখন তোমাকে বলবে ডিসকাস বোথ ভিউজ, দুই পাশেই বলবা। আর যখন তোমার অপিনিয়ন নিয়ে কথা বলতে বলবে, ইভেন তো এমনও যদি হয় তুমি দুই পার্টে একটু একটু চাও, এই ক্ল্যাশে যেও না। তুমি যে কোনো এক পার্টে, যেই পার্টে তোমার কথার ওজন বেশি হবে, তোমার কাছে খুব ভালো কিছু এক্সাম্পল আছে, তুমি সেই পার্টে কথা বলবে, ঠিক আছে? ওকে ম্যাম, ক্লিয়ার ম্যাম। ভেরি গুড। বাকিরা বুঝতে পেরেছি। আমি অনেক দ্রুত গিয়েছি, তোমাদেরকে ডেকে যে একটু কথা বলবো ওই স্পেসটা আমি দেই নাই, বাট বুঝতে পেরেছি কিনা বাকিরা? यस मैम। তোমাদের ঘুমায় গেছো কিনা আমি একটু চেক করি। সাজ্জাদ হোসেন আছো? গুড, ঘুমাই নাই। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস এই যে ঘুমাচ্ছে। ও না, ইউর সজাগ। ঐশী তো আছে, প্রান্ত আছো? यस मैम। ওকে,
গুড। তোমরা মনে করে ভাবছো যে আমরা এত তাড়াতাড়ি ঘুমাই, আমাদের শুধু ঘুম আসে যেদিন প্রেজেন্টেশন থাকে, যেদিন কুইজ থাকে, তাই না? তোমরা তো এত দ্রুত ঘুমাও না। ওকে, তাওসিফ আছো, তীর্থ আছো, ঝড় জাফনা আছো, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। এবার আমি আবার ক্লাসে করাবো, বাট চাইলে ফ্রি থাকলে একটু এটার উপরে স্টাডি করো, হ্যাঁ? ওকে, হারুনুর রশিদ, প্রেজেন্ট ম্যাম। আচ্ছা চলে যেও, অ্যাটেন্ডেন্স দিয়ে বেরিয়ে যেও না, আমার কথা আছে আর। 027 Yes, ma'am. 5 Yes, ma'am. 59 Present, ma'am. 60 Yes, ma'am. 63 Yes, ma'am. 73 76 Yes, ma'am. 82 Present, ma'am. 94 Present, ma'am. 133 Yes, ma'am. 139 Present, miss. 154 Yes, miss. 173 Yes, ma'am. 221 Yes, ma'am. 226 Yes, ma'am. 241 Yes, miss. 260 Miss. 264 Yes, ma'am. 265 Yes, ma'am. 275 Yes, ma'am. 76 Yes, ma'am. 77 Present, ma'am. 316 Yes, ma'am. 317 Yes, ma'am. 328 Yes, ma'am. 331 Yes, ma'am. 352 363 72 Present, ma'am. 95 Yes, ma'am. 402 420 Present, ma'am. 447 Present, ma'am. 454 Ma'am. 505 Yes, ma'am. 554 556 Yes, ma'am. 578 Yes, ma'am. 659 Yes, ma'am. 736 Yes, ma'am. 749 Yes, miss. 754 Yes, ma'am. 757 Yes, ma'am. 784 785 Yes, ma'am. Yes, miss. 863 Yes, ma'am. 871 Yes, miss. 908 Yes, ma'am. Yes, ma'am. Okay, okay. Thank you so much for bearing with me. Okay, সিয়ার অ্যাসাইনমেন্টের ব্যাপারটা একটু ডিটেইলটা আমি অলরেডি বলে দিয়েছি, ভয়েসে দিয়ে দিয়েছি, সবাইকে একটু বুঝিয়ে দিও। আর কোনো কনফিউশন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপেই টেক্সট করো, ঠিক আছে? Okay, ma'am. ওকে, ঠিক আছে। গুড নাইট এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং মি টুডে। হ্যাভ আ নাইস উইক। টেক কেয়ার, বাই বাই। ওয়ালাইকুম আসসালাম।